দুজনকেই দেখেছি মলয় আর রুদ্র। একটা রিচ টাইপের পেয়েছিলাম, মানে যেটা গ্র্যাজুয়ালি চলে গেছে সামিটের দিকে। তো সেই জায়গাটা আমাদের কিন্তু কোনো রোগ পাইনি, ফিক্স রোগ যেটা। তখন আপনি জানতেন যে ছবি না তুললে তো সামিটের জন্য অ্যাকচুয়ালি এটা দেখো, আমি ক্লাইম্বিং পাহাড়ে যায় আমার জন্য। তখন আমি পরেশদাকে খুব মানে ওই মাস্কের ভেতর দিয়ে জিজ্ঞাসা করি যে তুমি এখন ওইখানে কেন, যে সুভাষ কোনো একটা সেল্টার কিছু একটা পেয়ে গেছিল। এবং টেন্টে গিয়ে যখন আমি দাঁড়াই, আমার শেরপার ভূত দেখার মতনই আর কি ব্যাপার। আমাকে যেমন আইএমজি হেল্প করেছিল, ওরা মেডিসিন বা ফার্স্ট এড যেটা এটা দিয়েছিল, যে করে হোক আমাকে বাঁচতে হবে। হ্যাঁ, পাশাং আমাকে ছেড়ে চলে আসছে। আমার লড়াইটা আরো বেড়ে গেল, মনের জোরটা একসময় চোখ দিয়ে। একটা সময় আমার ডিসেন্ডারটা পড়ে যায় আমার হাত থেকে, স্লিপ কেটে নিচে। তো আমি ওই সেলফ অ্যাঙ্কারেই নামছিলাম, তাতে আমার গতি আমি রোধ করতে পারছিলাম না, ক্র্যাম্পন দিয়ে দিয়ে রোধ করে করে নামছিলাম। একটা সময় যখন মিস হচ্ছে তখন রোপের মধ্যেই ঝুলছি। খুব কষ্ট হচ্ছে ওকে দেখে। মানে রাগ হয়নি যে ও তো মানুষ, ওরও হয়তো ভেবেছিল আমিও বসে যাবো, আমিও মারা যাবো, নিজেকে সেভ করার জন্য হয়তো ও আগে চলে এসছে। যে আমার হাতের ব্যথা তখন আমি কোনো ফিল করছি না। বারবার মনে হচ্ছে যে সবাইকে ছেড়ে চলে আসলাম, কাউকে নিয়ে ফিরতে পারলাম না। বললো যে দ্যাটস সামিট পয়েন্ট। গুড মর্নিং সুনিতাদি। মর্নিং। অ্যাকচুয়ালি আজকে আমাদের যে ইন্টারভিউটা আমরা মানে নিতে চলেছি, তো এটা অ্যাকচুয়ালি প্রথম কোনো ইন্টারভিউ হতে চলেছে এতটা বড় স্কেলে, মানে আপনার ক্ষেত্রে বলছি। সব থেকে বড় একটা ট্র্যাজেডি আমরা ফেস করলাম এভারেস্টে। তো সেটার এক্স্যাক্ট ঠিক কী কী হয়েছিল এখনো অবধি আমাদের সামনে আসেনি। তো এটা আমাদের একটা জানার জায়গা, যেহেতু আপনি এবং আপনার শেরপারা যারা বেঁচে ফিরেছে তাদের কাছ থেকে এখনো অবধি সেভাবে কিছু প্রকাশিত হয়নি। সেই লক্ষ্য নিয়েই আমাদের কিছু প্রশ্ন আছে, যেই প্রশ্নগুলো আমরা পরপর করে যেতে থাকবো। সেই মতো করে আপনি আনসারগুলো দিতে থাকবেন। তাতে করে কি হবে, একদম জার্নিটা বেস ক্যাম্প থেকে শুরু হয়ে কিভাবে আবার একদম বাড়ি অবধি ফেরা অবধি যা যা ঘটনা ঘটেছিল আমরা সেগুলো ডিটেলে শুনবো। তো স্পেসিফিক কোয়েশ্চেনগুলো স্পেসিফিক আনসার দিতে থাকবেন, যাতে করে পরপর পরপর গল্পগুলোকে সাজানো যায়। ওকে, তো আমরা শুরু করতে পারি। ওকে, আপনাদের টিম সম্পর্কে বলুন। মানে আপনারা ঠিক কজন ক্লাইম্বার ছিলেন এবং কজন শেরপা ছিলেন এবং কারা? আমরা ট্রেকিং ক্যাম্প নেপালের সঙ্গে গেছিলাম। ওখানে আমরা ছিলাম কলকাতার 4 জন, গৌতম ঘোষ, পরেশ নাথ, সুভাষ পাল এবং আমি। আর আমাদের শেরপা ছিল আমাদের সঙ্গে বেস ক্যাম্প অব্দি গেছিল বিষ্ণু দাই। আর বেস ক্যাম্পে পৌঁছে আমরা পাই মিংমা তামাং, লাকপা এবং ঠিলে সর্দার, ঠিলে শেরপা আর কি। তো এই আর লাকপা ছিল ক্যাম্প 2 এর কুক। এবং বেস ক্যাম্পের আমরা আস্থা দাজুকে পাই, এবং যারা হচ্ছে বেস ক্যাম্পে কুক করছিল মানে হেল্পার, আর সন্তোষকে। ওকে, কবে আপনি বেস ক্যাম্পে পৌঁছলেন? আমি 18 তারিখ পৌঁছে, 18 এপ্রিল। এদেরকে কি আপনি আগে চিনতেন? হ্যাঁ, আমি তো 2014 যখন আমি প্রথম যাই আর কি, সেবার আমাদের ছিল বিষ্ণুদাইকে চিনতাম। আর 15 সালে বিষ্ণুদাই এবং পাশাং ছিল। ওকে, তারপরে আপনারা কি শুরু করলেন, কবে ক্লাইমাটাইজেশন করবেন সেগুলো? অ্যাকচুয়ালি বেস ক্যাম্পে পৌঁছানোর পর বেস ক্যাম্পে আমাদের সঙ্গে কোরিয়ান একটা টিম ছিল, ওদের আলাদা সেট আপ কিন্তু একই এজেন্সি। তো সবাই মিলে ঠিক হয় পুজোটা 21 তারিখ হবে। পুজো হওয়ার পরেই ক্যাম্প লোড ফেরিটা শুরু হবে। কবে নাগাদ লোড ফেরি শুরু হলো? আপনার 22 তারিখ থেকে শুরু হয়েছিল। 22 তারিখ থেকে শুরু হলো। আপনারা কবে থেকে ক্লাইম্ব করা শুরু করলেন? আমরা ক্লাইম্ব করা শুরু করলাম অ্যাক্লামাটাইজেশনের জন্য। আমাদের একটু লেট হয়ে গেছিল। আমরা 1 মে শুরু করি, কারণ আমাদের তখনও ওপরের আপার ক্যাম্প স্টাবলিশড হয়নি। এই জন্য একটু শেরপা আমাদের বা আদার্স যারা ছিল একটু কম স্ট্রেন্থ থাকার জন্য। মানে সেটা একটু বলুন ঠিক করে। অ্যাকচুয়াল বেস ক্যাম্প ম্যানেজার ছিল না আমাদের, সেও অন্য একটা এক্সপিডিশনে ছিল। তো বেস ক্যাম্প ম্যানেজার না থাকার জন্য বা একজন শেরপাও কম ছিল, এটা না থাকার মানে কম থাকার জন্য আমাদের বাকি যারা ছিল তাদেরকে আর কি মাল ঠিকঠাক পৌঁছাতে পারছিল না। তার জন্য আমাদের
একটু সময় বেশি লেগেছিল শেরপাদের। সেই যে কম শেরপারা ছিল, সেই কম শেরপা নিয়েই আপনারা শুরু করেছিলেন নাকি অন্য কোনো শেরপাকে আবার নিয়ে আসা গেল টিমে? অ্যাকচুয়াল এটা হচ্ছে যে আমাদের দেখুন মাউন্টেনে যে কেউ অসুস্থ হতে পারে, অল্টিটিউড সিকনেস বা আদার্স কোনো প্রবলেম হতেই পারে। তো আমাদের যে ঠিলে ছিল ও লোড ফ্রি করতে করতে ওর একটা চোট আসলে, তখন আমাদের একদম মানে শেষ প্রস্তুতি চলছে। তো তখন আমাদের আবার খবর পাঠানো হয়, তখন নিচ থেকে একজন শেরপা আসে, পাশান, ও এসে পৌঁছায় 15th মে, হ্যাঁ অনেক পরে এসে পৌঁছায়। এবং আমাদের 3 জন শেরপা ছিল, 4 জন ক্লাইম্বার আর একজন ক্যাম্পের কুক ছিল, কিন্তু আমরা ক্লাইম্বার ছিলাম 4 জন। তো 4 জন ক্লাইম্বার, 3 জন শেরপা এবং একজন কুককে নিয়ে কিন্তু আমরা ক্লাইম্ব করতে। কবে থেকে তাহলে আপনারা হাইট গেইন করা শুরু করলে? আমরা 1 মে থেকে হাইট গেইন করা শুরু করলাম, মানে প্রথম আমরা ওই রাত 3টে নাগাদ বেরিয়েছিলাম। তো সেখানে বেরিয়ে আমাদের মোটামুটি 10 ঘন্টা 11 ঘন্টা মতো লেগেছিল ক্যাম্প 1 পৌঁছাতে। আমরা সঙ্গে কারা ছিল? সঙ্গে আমাদের শেরপা 3 জন ছিল, 4 জনই ছিল, 4 জন, যে কুক সেও ছিল আর কি। ওকে, তারপরে ক্যাম্প 1 থেকে ক্যাম্প 2? ক্যাম্প 1 থেকে ক্যাম্প 2 আমাদের পরের দিন আমরা রওনা দিই। ক্যাম্প 1 কটা থেকে বেরোন? আমরা একটু ওই দিনকে আমাদের শেরপাদের কথা অনুযায়ী, কারণ হাওয়া চলছিল এবং একটু রোদের জন্য আমরা ওয়েট করছিলাম, যেহেতু পুরোটা স্নোফিল্ডের ওপর আমাদের সেদিনকে থাকা এবং ক্যাম্প 1-এ প্রচুর হাওয়া, তো যার জন্য একটু আমরা লেট করে শেরপাদের কথা অনুযায়ী আমরা 8:30 9টা নাগাদ বেরিয়েছিলাম ক্যাম্প 2 এর জন্য, যেহেতু রাস্তাটা গ্র্যাজুয়ালি আপ হয়ে গেছে এবং অতটা কঠিন না, মানে খম্বু আইসবার্ন ডেঞ্জার না। আচ্ছা, তো যার জন্য আমরা একটু দেরি করেই বেরিয়েছিলাম। আমাদের ঘন্টা 4 4.5 বা 5 ঘন্টা মতো লেগেছিল ক্যাম্প 2 এ পৌঁছাতে। কখন পৌঁছলেন? 9টায় বা 1টা-1:30টার মধ্যে আমরা সব পৌঁছে গেছিলাম। তারপরে কি ওখানে ছিলেন? আমরা ক্যাম্প 2 সেদিনকে স্টে করেছিলাম। ক্যাম্প 2 স্টে করেছিলাম, খাওয়া দাওয়া, এবং ওখানে ক্যাম্প 2টা অ্যাকচুয়াল আমরা সবাই তাড়াতাড়ি পৌঁছাতে চাইছিলাম, কারণ ওই জায়গাটাও একটু ভালো, মানে পাথর আছে, হ্যাঁ স্টেবল। আর কিন্তু সেদিনকে আমাদের স্টার্ট করার পর ওয়েদার খারাপ হতে শুরু করে, একটা জেড উইন্ড শুরু হয়, তো স্নোফলও শুরু হয়। আমরা স্নোফলের মধ্যেই ক্যাম্প 2 এ পৌঁছে যাই। তারপর ক্যাম্প 3 এর দিকে রওনা কবে দেন? অ্যাকচুয়ালি আমাদের তারপরে গিয়ে আমরা খাওয়া দাওয়া সব ঠিকঠাক করে আমরা পরের দিন ঠিক করি, মানে সেদিন রাত্রেই ঠিক করি পরের দিন আমাদের টুয়ার্ডস ক্যাম্প 3 যাব। 3rd মেতে আপনি ক্যাম্প 3 এর দিকে আমরা রওনা দিলাম, সেটা 7টা নাগাদ হবে। এবং আমাদের যখন রওনা দিলাম, গৌতমদা একটু আগে ছিল, গৌতমদা এবং মিংমা তামাং। এবার বাকসুন্ড অব্দি যাওয়ার পর গৌতমদারও ইচ্ছা ছিল ওপরে উঠবে, কিন্তু আমাদের যে শেরপা সেই বারণ করে, এবং আমাদের বারণ করে যে খাওয়া দাওয়া হয়নি, যাব আবার এসে, কারণ আমরা ব্রেকফাস্ট ওই চা বিস্কিট খেয়ে আমরা বেরিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান ছিল সেদিনকে একটু খাওয়া দাওয়া করে ক্যাম্প 3 তে কি সেদিন পৌঁছে থাকার প্ল্যান ছিল? না না না, আমাদের ক্যাম্প 3 তে তখন আমাদের টেন্ট লাগানো হয়নি। হ্যাঁ, কিন্তু আমাদের ক্যাম্প 3 টাচ করতে না পারলেও আমরা হয়তো খানিকটা উঠলাম ব্লু আইসে, উঠে তারপরে আমরা নেমে ক্যাম্প 2 তে এসে লাঞ্চ করবো, এরকম একটা প্ল্যানিং ছিল। কিন্তু আমাদের যেহেতু বাক্সুন টাচ করার পর গৌতমদাকে আমরা কাছাকাছি পাই, এবং তখন দেখছি গৌতমদা নিচের দিকে নামছে উইথ শেরপা। তো তখন শুনলাম এই ঘটনা, আমরা বলেছিলাম যে তাহলে আমরা খানিকটা যেতেই পারতাম, কারণ তখন আমাদের ধরুন 7টা আমরা বেরিয়েছি, তখন 9টা বাজে, তো আর একটু আমরা হাইট গেইন করতে পারতাম। এটা নিয়ে আমাদের যে আমরা বলি শেরপাদেরকে যে আমরা যেতেই পারতাম, কিন্তু ওরা বললো না সবাই ঠিক আছে, সবারই কারোর কোনো অল্টিটিউড সিকনেস নেই, এই বলে মানে আমাদেরকে নিয়ে আসা হয় ক্যাম্প 2 তে রিটার্ন করা। তো ক্যাম্প 2 তে রিটার্ন করে ওই দিন নাইট স্টে করেছি, ওখানে আমরা নাইট স্টে করি ক্যাম্প 2 তে। তাহলে 4th তে আমরা আবার বেস ক্যাম্পে নেমে আসি। কটার সময়? আমরা 6টায় স্টার্ট করেছিলাম, 6টা 6:30, বেস ক্যাম্প 12টা 12:30, মোটামুটি 6 ঘন্টা 6 লেগেছিল। ক্যাম্প 2 থেকে ঘন্টা 6 মধ্যে আমরা বেস ক্যাম্প নেমে এসেছিলাম। তারপরে আর কোনো রোটেশন আপনারা করেন না? তারপর আর রোটেশন আমাদের করা হয়নি। তার একটা মেন কারণ, আমাদের যেহেতু স্টাফ স্ট্রেংথ বা শেরপা স্ট্রেংথ কম থাকার জন্য আমাদের ক্যাম্প স্টাবলিশ বা আমরা ফার্স্ট মুভমেন্টেই দেরি করে ফেলেছিলাম 1 মে, এবং আমরা 4th মে এখানে ফিরি বেস ক্যাম্পে। তারপর আমাদের 2-3 দিন বা 4 দিন রেস্ট, 3 দিন রেস্ট নেওয়ার পর আমরা যখন আবার সেকেন্ড যেতাম, ফিরে এসে আমরা ফাইনাল পুশ আপে আমাদের টাইম ছিল না। ওই ওয়েদার উইন্ডোটাকে মাথায় রেখে আমরা
হ্যাঁ দেরি করে ফেলেছিলেন বলে বলছেন। দেরি করে মানে সেকেন্ড অ্যাক্লামেটাইজেশন আমরা যাইনি রেখে, তার জন্য আমরা কি করেছি, বেস ক্যাম্প ফেরার পর আমরা রেগুলার প্র্যাকটিসে ছিলাম। এবং আমরা কখনো প্র্যাকটিস করতাম খম্বু আইসফলের টুয়ার্ডস আমাদের যে ফিক্সড রুট সেই দিকে আমরা যেতাম। এবং আমাদের কুমুরি এবিসি ক্যাম্প একদিন আমরা ওখানে গেছি। তারপরে গোরক্ষেপ মানে হাঁটা চলা বা যা কিছু এগুলোর মধ্যে আমরা ছিলাম। ওকে, অ্যাক্টিভিটিজ এর মধ্যে ছিলেন। আচ্ছা, আপনি এবার আপনার ফাইনাল পুশ নিয়ে বলুন, কবে নাগাদ ঠিক ডিসাইড হলো এবং কবে নাগাদ আপনারা স্টার্ট করলেন? আমরা 21শে মেকে মাথায় রেখে আমরা 17 তারিখ বেরোবো ঠিক করলাম, 17ই মে। তো এর মধ্যে আমাদের একটু অসুবিধা হয়ে গেছিল, আমাদের ঠিলে অসুস্থ হয়ে যাওয়ার জন্য আমাদের একজন শেরপা কম, ক্যাম্প 2 এর কুককে শেরপা হিসেবেই রাখা হয়েছে। তার উপর ঠিলে অসুস্থ হয়ে যাওয়ার জন্য আমরা খুব চিন্তায় ছিলাম। আমরা মানে তার পরিবর্তে ওকে আমরা একজনকে পাই। 15 তারিখ আসে পাশাং নুরু, 15ই মে। আর ঠিলে চলে যায় নিচে 16 মে সকালবেলা। তো এইভাবে আমাদের ঠিক হয় যে আমরা 17 তারিখ রওনা দেব। 16 তারিখ সকালবেলায় আমাদের ওপর থেকে 3 জন শেরপা নেমে আসে, লাকপা, মিংমা আর বিষ্ণুতাই লোড ফেরি করে 16 তারিখ সকালে। এবং আমরা 17 তারিখ রাত্রিবেলায় পাশাংকে নিয়ে রওনা দিই। তার মানে পাশাংয়ের এর আগে কোনো হাইট গেইন করার ছিল না, এক্সপিরিয়েন্স, মানে পাশাং আসার পর? পাশাং সেদিনকে মানে 15ই মে ও সেদিনকে আসে নিচ থেকে ও বেস ক্যাম্প আসে। ওকে, ঠিলের পরিবর্তে এসেই আপনাদের সঙ্গে ফাইনাল। হ্যাঁ, 16 তারিখ রাতকে 17 তারিখ ও আমাদের সঙ্গে রওনা দেয়। আমরা 4 জন ক্লাইম্বার। আর 17 তারিখ ঠিক কটার সময়? 17 তারিখ 2:30 হবে, রাত 2:30। ক্যাম্প 1 এর দিকে আপনারা হ্যাঁ রওনা দিলেন? হ্যাঁ। কটায় ক্যাম্প 1 পৌঁছলেন? কটায় ওটা আমরা পৌঁছেছি 11টা থেকে 12টা এরকম হবে। 11টা-12টা মানে সকাল। সঙ্গে কারা ছিল? সঙ্গে গৌতম দা একটু আগেই পৌঁছে গেছিল। আমি ছিলাম, সুভাষ, পরেশদা, আর সঙ্গে পাশাং ছিল। আমাদের একজনই শেরপা ছিল। মাত্র একজন শেরপা? হ্যাঁ, মাত্র একজন শেরপা। এবং অন্য কোনো শেরপা ছিল না? অন্য শেরপা সেদিন সকালবেলায় মানে 16 তারিখ সকালবেলায় উপর থেকে নামে। তো ওরা ঠিক করে ওরা 18 তারিখ রওনা দেবে, আমাদের সঙ্গে মিলবে ক্যাম্প 2 এ। মানে আপনারা একজন শেরপাকে নিয়ে আপনারা বেরিয়ে গেলেন, বাকি শেরপারা আপনাদেরকে ক্যাচ করবে ক্যাম্প 2 এর পথে? ক্যাম্প 2 এর পরে ক্যাম্প 2 তে গিয়ে আপনাদের সঙ্গে মিট করবে। ওকে। তো ক্যাম্প 1 এ তার মানে কোন শেরপা কার সঙ্গে থাকবে সেটা তার আগে কিছু ঠিক হয়নি। ওকে। তো ক্যাম্প 1 এ 11টা-12টা নাগাদ পৌঁছলেন। তারপরে আপনারা কি ক্যাম্প 1 এ স্টে করেছিলেন নাকি? ঠিক করেছিলাম যে আমরা ক্যাম্প 2 এর দিকেই যাব, কিন্তু আমার একটু অসুবিধা হচ্ছিল বলে আমি থেকে যাওয়ার সিদ্ধান্ত নিই। আচ্ছা, মানে আপনি টায়ার্ড ছিলেন? না, টায়ার্ড ছিলাম না। অ্যাকচুয়ালি মেয়েদের যে স্বাভাবিক অসুবিধাগুলো হয় সেটা তখন আমি ফেস করছি। আচ্ছা। তো সেই রিজনেই আমি ঠিক করি যে সেদিনকে আমি ওখানে থেকে যাব। এবং পরের দিন যেহেতু আমাদের ক্যাম্প 2 এর রেস্ট আছে, ক্যাম্প 2 আমি পরের দিন চলে যাব। বাকিরাও কি আপনার সঙ্গে থেকে? বাকিরা অ্যাকচুয়ালি 3 জনের চলে যাওয়ার কথা ছিল, কিন্তু পরেশদা, সুভাষও থেকে যায়। শেরপাকে নিয়ে থেকে যায়? না, শেরপাকে নিয়ে গৌতমদা ক্যাম্প 2 এ চলে যায়, আমরা ক্যাম্প 1 এ থেকে যাই। আপনারা ক্যাম্প 1 এ থেকে যান, তারপরের দিন আপনারা ক্যাম্প 2 এর দিকে রওনা দিয়েছেন নিশ্চয়ই? হ্যাঁ, আমরা ভোর ক্যাম্প 2 এর দিকে রওনা দিই। তো রাস্তায় আমাদের সঙ্গে দেখা হয়। কোন ডেট? 18 তারিখ, 18ই মে। কটার সময়? ওটা বেরোতে হতে ভোর বলতে আমাদের 6টা তখন বেজে গেছিল। সকাল 6টার সময় ক্যাম্প 1 থেকে আপনারা রওনা দিলেন ক্যাম্প 2 এর দিকে। বেশ। তারপরে ক্যাম্প 2 তে কটায় পৌঁছলেন? আর ক্যাম্প 2 যাওয়ার পথে আমাদের নিচ থেকে শেরপা দাজুরা সব উঠে আসছিল, আমাদের বাকি 3 জন। তো তারা উঠে আসলো, তাদের সঙ্গে আমাদের রাস্তাতেই দেখা হলো এবং আমরা প্রায় 12টা, 12:30 পৌঁছে যাই। এবং আপনাদের ফুল টিম মানে আমরা 3 জন তখন। হ্যাঁ। ক্যাম্প 2 থেকে আপনারা ঠিক কবে এবং কখন আপনারা রওনা দিলেন ক্যাম্প 3 উদ্দেশ্যে? ক্যাম্প 2 থেকে আমরা 19 তারিখ সকালবেলায় সকাল 7টা নাগাদ রওনা দিই। তো আমি, গৌতমদার, আমাদের বিষ্ণুতে একসঙ্গেই ছিলাম। অন্যান্য শেরপারাও ছিল? অন্যান্য শেরপারা আমাদের পরেশদা এবং সুভাষকে নিয়ে ওরা একটু পরে বের হয়েছিল। তো আমাদের পৌঁছে যাই ক্যাম্প 2 এ, ক্যাম্প 3 তে।
2:30 3টে বা এরকম 3টের মধ্যেই পৌঁছে যাই ক্যাম্প 3-তে। রাস্তায় দেখা হয় আমাদের এনসিসি টিমের সঙ্গে, যারা আমাদের আগে মুভ করেছিল, কারণ ওরা আমাদের টেন্ট এমন জায়গায় লাগানো ছিল যে ওরা আমাদের টেন্টের উপর দিয়ে যাচ্ছিল, এবং আমার একটা সময় গৌতম দা আর বিষ্ণু দা আগে বেরিয়ে যাওয়ার জন্য আমার ক্র্যাম্পন বাঁধতে অসুবিধা হচ্ছিল। তো ওদেরই এনসিসি টিমের একজন শেরপা আমার ক্র্যাম্পনটা আমি বাঁধার পর বললাম একটু টাইট করে দিতে, উনি আমাকে কিন্তু শেরপা টাইট করে দিয়েছিলেন। বেশ, তো ক্যাম্প 3 থেকে আপনারা এবার নাইট স্টে করবেন? হ্যাঁ, নাইট স্টে। এবং ক্যাম্প 3 তো সবাই জানে কি জায়গায় কিভাবে থাকতে হয়। ক্যাম্প 3টা খুব ডেঞ্জারাস জায়গা। এবং আমরা ক্যাম্প 2 থেকে বেরোনোর সময় আমাদের যেটা মানে ডাংরিটা পরে নিতে হয়, আমরা যে বেস ক্যাম্প থেকে যেটা পড়েছি সেটা আমরা ওখানেই রেখে গেছিলাম। তো ক্যাম্প 3তে আমরা পৌঁছাই, এবং ক্যাম্প 3তে কিন্তু আমাদের নিজেদের টেন্ট, যেটা আমি শুনলাম যে গৌতম দা একটু আগেই পৌঁছে গেছিল, গৌতম দা এবং বিষ্ণু দাই। তো এনসিসি টিম সঙ্গে আমি বিশেষ করে একসঙ্গেই প্রায় গায়ে মুভ করি। তো যেটা হচ্ছে আমাদের টেন্টের যেটা লাগানো ছিল সেই টেন্টে আমরা থাকতে পারিনি, কারণ সেই টেন্টে না প্রচুর জল হয়ে গেছিল। ক্যাম্প 3 থেকে ক্যাম্প 4 এর উদ্দেশ্যে কখন রওনা দিলেন, কবে? আমরা ক্যাম্প 3-তে 19 তারিখ পৌঁছে যাই বিকেলবেলায়, মানে ওই 2:30 3টে নাগাদ পৌঁছে যাই। তো আমরা ওখানে গিয়ে ক্যাম্প 3-তে খাওয়া দাওয়া করে আমরা খুব তাড়াতাড়ি, মানে কিছু করার নেই, টেন্টের মধ্যেই থাকতে হবে আর কি ক্যাম্প 3। তো একবার মানে তাদের ক্যাম্প 3 থেকে আমরা যখন ক্যাম্প 4-এর জন্য রওনা দিই 20 তারিখ ভোরবেলা, মানে সেটা 4:30-5টা হবে অ্যাপ্রক্সিমেট সকাল। সেখান থেকে আমরা ক্যাম্প 4-এর জন্য রওনা দিই। সবাই একসঙ্গে ছিলেন? সবাই একসঙ্গেই ছিলাম। আমরা অক্সিজেন তখন প্রথম ব্যবহার করি। কোথায় অক্সিজেন ব্যবহার করেন? ক্যাম্প 3 থেকে স্টার্ট করার সময় টুয়ার্ডস ক্যাম্প 4। ইয়েলো ব্যান্ডের নিচে নাকি? না, টেন্টের থেকে যখন আমরা বেরিয়েছি, হ্যাঁ টেন্ট থেকেই আমরা অক্সিজেন নিয়ে বেরিয়েছি। যে সবাই একসঙ্গে ছিলেন আপনারা? সবাই একসঙ্গে ছিলাম, হ্যাঁ শেরপারাও ছিল। ক্যাম্প 4-এ কটার সময় পৌঁছলেন? অ্যাকচুয়ালি ইয়েলো ব্যান্ডের ওখানটায় একটু আমাদের দুদিক দিয়ে রাস্তা ছিল, একটা হচ্ছে উঠতে হবে আর একটা নামার। তো ওই জায়গাটা একটু প্রবলেম হচ্ছিল, কারণ নামার রাস্তাটা একটু পেন্ডুলাম হয়ে যাচ্ছিল যখন সবাই নামছিল। তো সেখানে ইয়েলো ব্যান্ড ক্রস করার পর আমরা উপরে গিয়ে একটু রেস্ট নিই, এবং আমাদের অক্সিজেনের প্রেশারটা দেখা হয়, কতটা অক্সিজেন আছে, ক্যাম্প 4 অব্দি আমরা যেতে পারবো কিনা। যখন এরকম চলছে আমি এগিয়ে যেতে থাকি, আমার প্রেশার চেক হয়ে গেলে আমার সিলিন্ডারের। তো আমার সঙ্গে তখন আমি দেখি, পেছন ফিরে দেখি যে আমার টিম অনেকটাই নিচে। তো আমি এগিয়ে যেতে থাকি, আমার একটা ভয় তখন শুরু হয়। আমার সঙ্গে বলবো না, আমার আগে অন্য টিমের একজন শেরপা এবং একজন ফরেন ক্লাইম্বার ছিলেন। তো তাদের ফলো করেই যাচ্ছি। একটা তো কনফিডেন্সের ব্যাপার থাকে যে একার এবং সঙ্গে একজন আছে। আমার শেরপা না হলেও আমার একটু মানে ছিল যে না, একজন আছেন শেরপা। তো মাঝ রাস্তায় ওনাকে জেনিভার স্পায়ের ওই জায়গাটায় আমি ওনাকে একবার আমার প্রেশারটা চেক করে দিতে বলি ওই শেরপাকে, কারণ আমার খুব ভয় লাগছিল যে মাঝ রাস্তায় তখন আমি জানি না যে ওখান থেকে এখনো কতটা বাকি ক্যাম্প 4। তো আমি আদৌ যেতে পারবো কিনা, আমার টিম অনেকটা পেছনে। তো বাই চান্স যদি আমার অক্সিজেন শেষ হয়ে যায় তখন আমি কি করব, মানে সেই অনুযায়ী আমি ওখানে বসে পড়বো অথবা সামনের দিকে মুভ করব। তো আমাকে সেই শেরপা বললেন অন্য টিমে যে না বানি, তোমার অক্সিজেন যথেষ্ট অক্সিজেন আছে, তুমি পৌঁছে যেতে পারবে। তো এই ভরসা পাওয়ার পর আমি আবার চলতে শুরু করি। চলতে আমার সঙ্গে ঠিক জেনিভার স্পায়ের পর একটা চড়াই আছে, এবং তারপরে একটা গ্র্যাজুয়ালি একটা রিজ ধরে আমাদের ক্যাম্প 4। তো যখন ওই চড়াই ভাঙি তখন আমি এনসিসি টিম আমাকে ওভারটেক করে, আমি সাইড দিই যে ওদের যাতে এগিয়ে যায় টিমে। তো এইভাবে যাওয়া, এবং ওই রিজের ওখানে যেটা বলছিলাম যে একটা রিজ ধরে ক্যাম্প 4-এ যাওয়া, তখন দেখলাম সীমা নামছে, আমাদের হরিয়ানার সীমা গোস্বামী অসুস্থ ছিল। তো যাই হোক, আমরা একটু নিজেদের মধ্যে প্রীতি বিনিময় করে ও আমাকে বললো বেস্ট অফ লাক। যাই হোক, এরকম করে আমি এগিয়ে যেতে থাকি। তো ক্যাম্প 4 পৌঁছাই। আমি অ্যাপ্রক্সিমেট ক্যাম্প 4-এ পৌঁছাই 3টে 3:30 এরকম, মানে আমার টাইমটা বলতে পারবো না, দুপুর বিকেল আর কি, 20 তারিখ। এবং আমার টেন্ট অ্যাকচুয়ালি আমার তখন শেরপা এবং ক্লাইম্বার যারা আমার সঙ্গে তারা আসেনি বলে আমি বুঝতে পারছিলাম না কোনটা আমার টেন্ট। তো আমি বাইরেই ছিলাম, এবং অন্য টেন্টে প্রচুর হাওয়া, অন্য টেন্টে ঢোকার চেষ্টা করছিলাম, কিন্তু টেন্টের আউটারের চেন কাটা এবং আপনার কুলারটা এমন জায়গায় আটকানো যে আমি ঢুকতে পারছিলাম না। তো তারপরে দেখলাম আমার বিষ্ণু তাই আমাকে ডেকে নিয়ে গেল। সেটা প্রায় 8 ঘন্টা 40 মিনিট হবে। পরে এসে আমাকে ডেকে নিয়ে গেল। আমরা তাঁবুতে ছিলাম, একটা তাঁবু লাগানো, আমরা 8 জন। বাকিরা সবাই কখন পৌঁছলো
ক্যাম্প করে? আমি যখন টেন্টে গেলাম, অ্যাকচুয়ালি আমাদের টেন্টটা শুরুতেই, মানে আমার টেন্টটা হচ্ছে, যদি আমি ক্যাম্প করে বা সাউথ কোলে উঠেই বাদিকে আমাদের প্রথম টেন্ট। আমি একটু এগিয়ে গেছিলাম, এনসিসিদের টিম মেয়েরাও খুব ব্যস্ত ছিল, ওদের অক্সিজেন খুব জায়গাটা দেখছিলাম যে ওরা খুব ব্যস্ত ছিল আর কি। ওরা টেন্টে ঢুকলেও দু একজন শেরপা বাইরে হাঁটাচলা, দৌড়াদৌড়ি বা অক্সিজেন সিলিন্ডার নিয়ে ঘাটাঘাটি করছিল, মানে কার্পট অক্সিজেন বা কিছু এরকম। আমি একটা পাথরের ওপর বসেছিলাম, প্রচুর হাওয়া। তো তারপরে আমাকে আবার যখন আমি ব্যাকে আসি, এসে দেখলাম আমাদের সবাই চলে এসছে। কটা নাগাদ হবে তখন সবাই চলে এলো? 3:30 4টা। ক্যাম্প করে এবার আপনারা ডিসাইড করলেন কি কে কার সঙ্গে থাকবে, কোন শেরপা? হ্যাঁ, আস্তে আস্তে মোটামুটি একটা সিকোয়েন্স ঠিক হয়ে গেছিল যে কে কার সঙ্গে যাবে। তো সেই অনুযায়ী আমাদের সঙ্গে গৌতমদার সঙ্গে বিষ্ণুতাই, এবং মিংমা তামাং যিনি শেরপা তিনি থাকেন পরেশদার সঙ্গে, আমার সঙ্গে পাশাং, আর সুভাষের সঙ্গে লাকপা। এই সিচুয়েশন হয়। সেখানে গিয়ে আমরা প্রথম, আমার কথা ছিল যে চা জল খাওয়ার পর যে আমার অক্সিজেন কটা। তো তখন দেখা গেল তার আগেই অ্যানাউন্স করলো আমাদের শেরপা যে অক্সিজেন সিলিন্ডার নেই, মানে 6টা 7টা 8টা মতন অক্সিজেন সিলিন্ডার কম পড়েছে, মানে ওরা রেখে গেছে মিসিং। তো আমি তখন বললাম যে আমার কটা অক্সিজেন সিলিন্ডার, তো আমাকে বললো যে আমার 5টা, আমার শেরপা পাশাং বললো 5টা আছে, টোটাল 5টা, এবং একটা নিয়ে আমি উঠেছি ক্যাম্প 3 থেকে ক্যাম্প 4, তাহলে 6টা। অ্যাকচুয়াল আমাদের যেটা আছে যে ক্লাইম্বারে মিনিমাম যেটা এজেন্সি দেবে বা যার জন্য আমরা পে করি, মিনিমাম আমাকে দেবে 5টা, আমার শেরপাকে দেবে 3টে। তো এই সিচুয়েশনে টোটাল আমি পাচ্ছি 6টা। তো খুব একটা চিন্তার ব্যাপার ছিল। তো আমি যখন জিজ্ঞাসা করলাম কি হবে, আমার শেরপা আমাকে আশ্বস্ত করলো না 5টা হয়ে যাবে। তো এই সিচুয়েশনে আমরা রেডি হই, একটুখানি রেস্ট নিয়ে সামিটের জন্য তৈরি হওয়া। কটা নাগাদ বেরোলেন? আমরা সামিটে বেরোই 7:30 8টার মধ্যে। এই অক্সিজেন সিলিন্ডার টোটাল তাহলে 6টা নিয়ে, মানে আপনার ক্লাইম্বারদের জন্য 6টা না, টোটাল শেরপা এবং ক্লাইম্বার যেটা 8টা থাকার কথা সেখানে আমরা পেলাম 6টা, কারণ আমাদের শেরপা বলল যে আমাদের সাউথ কল বা ক্যাম্প 4 থেকে অক্সিজেন সিলিন্ডার চুরি হয়ে গেছে, মিসিং। মানে এখানে চুরি ব্যাপারটা হয়তো কারোর লেগেছে বা কি আদৌ হয়েছে আমরা কোনো ভেরিফাই করিনি, কিন্তু যখন বললাম যে এরকম অবস্থায় কি করে হবে, বললো না হয়ে যাবে। আচ্ছা, দিয়ে এবার সবাই তাহলে কি একটা একটা করে সিলিন্ডার নিয়ে নিলেন? না, আমার যেটা আমাদের 5টা দিয়েছিল, আমার পাশাং আমাকে বললো আমাদের 5টা আছে, তো আমি 2টো নিয়েছিলাম আর আমার পাশাং 3টে নিয়েছিল সিলিন্ডার। পাশাং 3টে সিলিন্ডার? হ্যাঁ, পাশাং সিলিন্ডার 3টে নিয়েছিল আর আমার কাছে 2টো। আচ্ছা, আর একটা আমি ক্যাম্প 3 থেকে ক্যাম্প 4 যেটা এসেছি ওটাই। হ্যাঁ। কখন আপনারা তাহলে শুরু করলেন ক্যাম্প থেকে? আরেকবার ওই 20 তারিখ রাত্রিবেলা 7:30 থেকে 8টায় আমরা রওনা দিই, এবং রওনা দেওয়ার সময় আমরা দেখলাম এনসিসি টিমও রেডি হচ্ছে, কারণ ওদেরকে ওভারটেক করে ওদের ভেতর দিয়ে আমরা এসছি আর কি, সাইড চেয়ে হাঁটতে থাকি আর কি। এরকম আপনার 7:30 8টার সময় আমরা রওনা দিই সামিটে। বাংলা থেকে যে টিমটা গিয়েছিল তাদের সঙ্গে ওখানে কোনো মিট হয়েছিল? অ্যাকচুয়াল আমি দেখতে পেয়েছিলাম যখন আমি ওয়েট করছিলাম আমার টিমের জন্য, বা আমি তাবু খুঁজছিলাম কোনটা আমার তাবু আমি বুঝতে পারছিলাম না, তো তখন আমি দেখেছিলাম ওদের টেন্টের পজিশন এমনি দেখার কথা না, কিন্তু তখন দেখেছিলাম যে ওদের পেম্বাদাই বেরিয়েছিল। কিন্তু সাউথ কলে এত হওয়ার ডাকা বা ইশারা বা সবার ডাংরি পরা একই কালার মাস্ক চেনা খুব অসুবিধা, কিন্তু পেম্বাদাইকে আমি মানে ওই যখন আমি ক্যাম্প 2 থেকে ক্যাম্প 3-তে আসি, পেম্বাদাইকে যে ডাংরি বা দেখেছি তাতেই বুঝতে পেরেছি ওটা পেম্বাদাই। আমি একবার হাত তুলে ইশারা করলাম, কিন্তু সে বুঝতে পেরেছিল কিনা সেটা আমি বলতে পারবো না। আর আদার্স কারোর সঙ্গে দেখা হয়নি আমার শোনা, মানে আমি যেখানে শুনেছি যে ওরা অনেক সকাল সকাল রওনা দিয়েছিল। রমেশ রুদ্রের সঙ্গে যখন আমার দেখা হয় তখন বললো যে ওরা 5টার দিকে বেরিয়েছিল, 20 তারিখ সন্ধ্যে 5টা। 20 তারিখ সন্ধ্যে 5টার সময় ওরা বেরিয়েছিল সাউথ কল থেকে। হ্যাঁ, যেটা আমি পরের দিন শুনতে পাই 21 তারিখ ওদের সঙ্গে যখন দেখা হয়। আচ্ছা, তো আপনারা তাহলে 7:30 8টা নাগাদ বেরোলেন? হ্যাঁ। ব্যালকনি কখন পৌঁছলেন? ব্যালকনি পৌঁছলাম একদম পুরো তো ওই রোড ধরে চলা, রাত্রিবেলায় হেড টর্চের আলো, সামনে ক্লাইম্বার আর এদিকে হাওয়ার সঙ্গে স্নোফল। এই অবস্থায় যখন আমরা ব্যালকনিতে পৌঁছে তখন ভোর, মানে সকাল হয়ে গেছে। আচ্ছা, দিয়ে সবাই একসঙ্গে ছিলেন তখন? সবাই একসঙ্গে এই জায়গাটায় আমাদের অনেকক্ষণ আমরা ওয়েট করি,
কারণ আমাদের ওখানে আমরা ওয়েট করি, আমি বিষ্ণুতাই, আমি গৌতম দা, পরেশ দা, পাশাং, এই কজন ছিলাম আমরা, 5 জন। তো আমরা ভাবছিলাম যে বাকি আমাদের পরেশদার যে শেরপা মিংমা তামাং, ও সুভাষ এবং লাকপার জন্য ওয়েট করছিলাম ব্যালকনিতে। কারণ আগে মুভ করছিলাম আমরা যখন, যে ওরা পেছনে ছিল। কতক্ষণ ওয়েট করছিলেন? সেটা অনেকক্ষণ, সেটা কতক্ষণ বলতে পারবো না, তাও অ্যাপ্রক্সিমেটলি 2-2.5 ঘন্টা তো হবেই। কারণ একটা সময় আমি বলি যে কেন আমরা ওয়েট করছি। অক্সিজেনের প্রেশার তখন কেমন ছিল? আইডিয়া কোনো মানে এরকম কোনো ইয়ে ছিল? অক্সিজেন না, আমি সবসময় যেহেতু আমি মানে খুব কমই অক্সিজেন আমারটা বলতে পারি, আমি খুব কমেই নিয়েছিলাম। কারণ আমি যখন বেরিয়েছি ক্যাম্প 3 থেকে ক্যাম্প 4-এ, আমার অক্সিজেন 12 ঘন্টার ওপরে কিন্তু চলেছে। কারণ আমি সকালবেলা ওখানে ওই 4:30 আমি যখন ক্যাম্প 4 থেকে বেরোই ফাইনাল পুশ আপে, ফাইনাল সামিটের জন্য, তখন কিন্তু আমি সিলিন্ডারটা চেঞ্জ করি, যেটা আমি ক্যাম্প 3 থেকে লাগিয়েছিলাম। তো যেটুকুনি আমি জানি যে ওটা 0.5 থেকে 1 এরকম হবে। কারণ আমি কিন্তু প্রেশারটা আমাকে মানে আমি বলেছিলাম আমাকে কমে দেবে, কারণ আমি বেশি নিয়ে যাব না। তো যার জন্য, কারণ আমার এমনি আগে দেখেছিলাম আমার অক্সিজেন কম আছে 5টা সিলিন্ডার, তো সেই একটা ভয় ছিল যে আমি যদি বেশি খেয়ে ফেলি এসে বা আমার কি অবস্থা হবে। এবং ক্যাম্প 3 থেকে যখন আমি ক্যাম্প 4-এ 0.5-এ নিয়ে আসি, এতক্ষণ যদি আমি আসতে পারি আমার কোনো প্রবলেম নেই এবং অনেকটা আগেই মুভ করি, আমার একটা কনফিডেন্স ছিল যে আমি চলে মানে 0.5 অসুবিধা নেই। ব্যালকনি থেকে সেটা আমাকে সেটা চেক করতে আমি নিজে পারিনি। ব্যালকনিতে আপনি যখন ওয়েট করলেন তখন তো ন্যাচারালি অনেকটা অক্সিজেন, অনেকটা মানে যেটা আমি ক্যাম্প 4 থেকে লাগিয়েছিলাম সেটাই ছিল আমার, সেই অক্সিজেন সিলিন্ডারটাই ছিল। কতক্ষণ ওয়েট করলেন ব্যালকনিতে? অনেকক্ষণ, সেটা কতক্ষণ ঘন্টা ধরে কিন্তু বলতে পারবো না, কিন্তু আমরা অনেকক্ষণ ওয়েট করেছিলাম। এবং যখন দেখছি যে কেউ আসছে না, তখন আমি কোশ্চেন করি যে আমরা কার জন্য ওয়েট করছি, আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত। এবং সেই অনুযায়ী আমরা কথা বলি। আমাদের পাশাং এবং লাস্ট অব্দি ছিল পাশাং, বিষ্ণুতাই আর আমরা 3 জন ক্লাইম্বার, আমি গৌতম দা এবং পরেশ দা। তো তখন ঠিক হয় যে হ্যাঁ সামনের দিকে এগোবো, এবং একবার ভেরিফাই করা যে ঠিক আছে এখন পৌঁছলে সাবমিট করে ফিরতে পারবো কিনা। ওরা কিন্তু আমাদের আশ্বস্ত করেছিল হ্যাঁ হয়ে যাবে। সেটা তখন অক্সিজেন ব্যালকনিতে উঠে সবাই অক্সিজেন চেঞ্জ করে? হ্যাঁ, আমরা স্টার্ট করার আগে আর কি অক্সিজেনটা চেঞ্জ করেছি। আপনার কাছে আর এখন কটা অক্সিজেন থাকলো তখন? অ্যাকচুয়াল আমার কাছে আমার পাশে শেরপার একটা অক্সিজেন শেষ হয়ে গেছে, বা ওর শেষ হয়ে গেছে বলাটা ভুল, ওর থাকতেও পারে বা আমারটাতেও থাকতে পারে। আমরা ওখানে ফাইনাল যখন মুভ করি তখন অক্সিজেন সিলিন্ডার 2টো ওখানে রেখে 3টে নিয়ে রওনা দিই। আমার কাছে তখন একটা, আর আমার শেরপার কাছে 2টো নিয়ে ক্যারি করছে। হ্যাঁ, যে ক্যারি করছে। তারপরে তার মানে এক্স্যাক্টলি ব্যালকনি থেকে কখন মুভ করলেন সেটা টাইমটা কি মনে আছে? টাইমটা ঠিক বলতে পারবো না, টাইমটা কতক্ষণ আর কি সেটা সেটা আমার মনে হয় 8:30-9টা হবে, মানে ওয়েদার বা সবকিছু সেটা কিন্তু আমি অ্যাপ্রক্সিমেট বললাম। সাউথ সামিটে কখন পৌঁছলেন? সাউথ সামিটে 12টা, প্রায় 12টার একটু এদিক ওদিক হবে। সঙ্গে কে কে ছিল? সঙ্গে আমাদের অ্যাকচুয়াল যখন আমরা মুভ করি, আমার শেরপা কিন্তু তখন ব্যালকনির পর পাশাংকে আর আমি আর দেখতে পাইনি। পাশাং আমাদের ছেড়ে চলে গেছে। কখন ছেড়ে চলে গেল? ব্যালকনির পর থেকে ওই রিচটা আছে, তারপরে একটা চড়াই, ওই জায়গাটাতেই ও কি বলে তারপরে ও আগেই মুভ করছিল, আগেই চলে গেছে। ও সবার আগে এগিয়ে গেছে মানে তারপরে পুরো রাস্তাতে দেখা পাইনি আমি। পাশাংকে এগিয়ে যাওয়া আর ছেড়ে চলে যাওয়া, এখন বুঝতে পারছি ও ছেড়ে চলে গেছিল। তখন হয়তো কারণ আমার দেখা হয়নি, তখন ছিল আমি, গৌতম দা, পরেশ দা, বিষ্ণুতাই। আমি আগে, মধ্যে গৌতম দা, পরে পরেশ দা, লাস্টে বিষ্ণুতাই ছিল। এবং কিছুক্ষণ যাওয়ার পর যখন মানে কি বলবো, কিছুটা যাওয়ার পর পরেশ দাকে বলা হয়, বিষ্ণুতাই বলে পরেশ দাকে যে নিচে নেমে যেতে। নিচে নেমে যাওয়ার জন্য সবটাই প্রথমত ওর শেরপা আসেনি, তারপরে পরেশ দা একটু স্লো ছিল, জানি না সেটা জানি না কেন আসেনি। এবং খুব অবাক লাগে যে সে কোথায় গেল, সে একজন ক্লাইম্বার না। সাউথ কলেজে আমি ব্যালকনিতেই আমরা যার জন্য ওয়েট করছিলাম, সে আসেইনি। কিন্তু পরে যেটা আমি দেখেছিলাম, পরে সুভাষ সামিটের খবর পেয়ে তখন বুঝেছিলাম হ্যাঁ সুভাষ তো ওই অন্ধকারের মধ্যে কোনো এক সময় অনেকেই একটু ওভারটেক করছিল, যে যখন রেস্ট নিচ্ছিল হয়তো ওই সময় ও আগেই চলে গেছে। সঙ্গে সুভাষের গাইড লাকপা তো সে ছিল তো না, সে আমাদের সঙ্গে সুভাষ লাকপার দেখা হয়নি, কিন্তু যখন নিচে এসে শুনলাম সামিট হয়েছে তখন বুঝেছি যে ওরা তাহলে অন্ধকারে আগে বেরিয়ে গেছে।
এবং আমরা কিন্তু মিংমা তামাংকে পেলামই না। মিংমা তামাংকে পেলাম আমি যখন ক্যাম্প 3 থেকে, মানে সেটা 23 তারিখ সকালবেলায়, ক্যাম্প 3 থেকে যখন আমি ক্যাম্প 2 নামি, তখন মিংমা শেরপা ও ক্যাম্প 2 থেকে ক্যাম্প 3 তে এসেছিল আমাকে নিয়ে যাওয়ার জন্য। তার মানে সে ব্যালকনিতে আসেইনি, সেই রাত্রেই সে ক্যাম্প 2 মানে ক্যাম্প 4 হয়ে ক্যাম্প 2 নেমে গেছে। ক্যাম্প 4 থেকে সে নেমে চলে গেছে। পরেশনাথ তাহলে ওখান থেকে ফিরে গেল। পরেশনাথ মানে আমি বলছি, আমি এইভাবে বলছি যে কোথা থেকে ফিরলো, কিভাবে ফিরলো। আমরা প্রথম যে ব্যালকনির পর যে একটা ডিজ একটা চড়াই আছে, তারপর অব্দি গেছিল, তারপরে পরেশদাকে ফেরত আসা বলা হয়। শেরপা ছাড়া উঠেছিল এবং মানে আমরা তখন একসঙ্গেই ছিলাম। হ্যাঁ, বিষ্ণুদাই যেহেতু পেছনে ছিল, কিন্তু নেমেছিল সে একা, এবং সেখানে কিছু করারও নেই, কারণ অনেককেই নাম ছিল তখন অন্যান্য টিমের। এবং আমার যেটুখানি মানে এইভাবে আমি ক্লারিফাই করছি যে রমেশ রুদ্রর সঙ্গে দেখা হওয়ার আগে পরেশদাকে নামতে বলা হয়। রমেশ রুদ্রর সঙ্গে কখন দেখা হলো? সেটা 11টার আশপাশ, 11টা সকাল। আমরা সাউথ সামিট থেকে মানে তার আমি বললাম না, তাহলে 1 ঘন্টার মধ্যে আমরা সাউথ সামিটে গেছি। সেই জায়গায় ওদের সঙ্গে দেখা হয়েছিল, এবং ওদের সঙ্গে দেখা হওয়ার পর এনসিসি টিমের সঙ্গে আমাদের দেখা হয়েছিল। এনসিসি টিমের একই জায়গায় দেখা হয়েছিল না, কিছুটা আগিয়ে গিয়ে। যারা উঠছিল তো না, যারা নাম ছিল, যারা নাম ছিল তাদের সঙ্গে দেখা হয়েছিল। এবং এরাও বলেছিল যে রমেশ রুদ্র রায়, আমরা কিন্তু বারবার খুব ছিলাম যে আমাদের হবে কিনা সামিটটা, তো এরা বলেছিল যে হবে, এবং এনসিসি টিমও কিন্তু আমাদের এনকারেজ করেছিল। রমেশ রুদ্রের সঙ্গে কি কথা হয় ওই জায়গায়? রমেশ রুদ্রের সঙ্গে অ্যাকচুয়ালি আমি যেহেতু আমি আমার পাশানকে দেখতে পাচ্ছি না, আমার কাছে একটা সিলিন্ডার, তো আমি খুব ভয় পাচ্ছিলাম যে আমার অক্সিজেন সিলিন্ডার বা আমাদের টিম বলতে তখন আমি, গৌতম দাই এবং বিষ্ণু দাই, যে আমাদের টিমের অক্সিজেন যদি শেষ হয়ে যায়, প্রথম কথায় তোমাদের কাছে কি এক্সট্রা অক্সিজেন আছে, তাহলে আমাদেরকে কি দিতে পারবে? আর তখন ওরা বললো না নেই, জল আমাদেরকে দিয়েছিল। এবং এই ভেরিফিকেশনটা আমরা কিন্তু আমি মানে করেছিলাম। ওদের কাছ থেকে আর অক্সিজেন পাওয়া গেল না, ওদের সঙ্গে অক্সিজেন পাওয়া যায়নি। কিন্তু আমি যেটা ওই বললাম না, ক্যাম্প 1-এ থাকার সময় আমি এটা আমার একদম নিজস্ব একটা বুদ্ধি লাগিয়েছিলাম, যেহেতু আমাদের ক্যাম্প 1-এর স্লিপিং ব্যাগ ছিল না। তো আমি আমার শেরপাকে বলছিলাম যারা নাম ছিল তাদের কাছে জিজ্ঞাসা করো তাদের কাছে স্লিপিং ব্যাগ আছে কিনা, তাহলে কি হচ্ছে ওরা আমাদের স্লিপিং ব্যাগটা দিলে আমরা ক্যাম্প 1-এ থেকে যেতে পারবো, নিচে গিয়ে তো স্লিপিং ব্যাগ আছে। এই বুদ্ধিটাই আমি কাজে লাগিয়েছিলাম সামিটে ওঠার সময়, যে অনেক শেরপা নাম ছিল। তো একজনের শেরপার পিঠে আমি 4টে সিলিন্ডার দেখেছিলাম তাকে, এবং যেহেতু ফার্স্ট আমি মুভ করি আমার সঙ্গেই তার দেখা হয় প্রথম, তো আমি তাকে জিজ্ঞেস করি তোমার কাছে এক্সট্রা সিলিন্ডার আছে? ও কিন্তু আমাকে বলেছিল হ্যাঁ। সেই অনুযায়ী আমি আমার শেরপা বিষ্ণুকে বলি যে তুমি একটু কথা বলো, ওর কাছে এক্সট্রা সিলিন্ডার আছে। তো আমি এগিয়ে যেতে থাকি, একটা সময় দেখছি যে ও নেমে গেছে, কোনো সিলিন্ডার নেয়নি। তো আমার একটু রাগও হয়েছিল, যে আমি বললাম তুমি কেন নাওনি? तो बोलो कौन कैरी करेगा, मैंने बोला मैं कैरी करूंगी, क्योंकि কেন আমি ক্যাম্প 4 থেকে ব্যালকনি অবধি 2টো সিলিন্ডার নিয়েছি, আমার একদম মনে হয়নি যে আমি বেশি লোড নিয়ে বেশি হাঁপিয়ে যাচ্ছি, একবারও আমার মনে হয়নি। সেই ভিউ থেকে আমি বলেছিলাম আমি ক্যারি করবো, তখন ও বলেছিল তো ও তো আলাদা বাত হ্যায়। তারপরে ও যেটা বলেছিল যে সিলিন্ডারের সঙ্গে আমাদের নবের সঙ্গে ওই সিলিন্ডারের নব ম্যাচ করবে না। তো আমার মনে হয় যে যেহেতু সিলিন্ডারগুলো একটু অন্য শেপের, একটু ক্যাপসুল শেপ আর কি, ওটা ছোটোর মধ্যে একটু চ্যাপটা মোটা সোটা, তো পরে আমার মনে হচ্ছে না সিলিন্ডারের তো এরকম ব্যাপার থাকে না, ও নেয়নি। কারণ আমার কাছে কিছু এমার্জেন্সি টাকা ছিল, যেটা আমি যে সিলিন্ডার নিয়ে আমি গিয়ে পে করতে পারবো, এরকম একটা ব্যাপার, যেটা আগেও বলেছি যে যেটা আমি এমার্জেন্সি হিসেবে আমি যদি ওখান থেকে নিই, এইভাবেই ওকে বলেছিলাম যে जितना पैसा लगेगा हम दे देंगे, तुम हमको एक সিলিন্ডার দো। তো দিতে রাজি হয়েছিল, কিন্তু আমাদের শেরপা তখন নেয়নি। বাঙালির অন্য যে টিমটা ছিল, মানে অন্য টিম বলতে একই টিমের মলয় সত্যরূপ, তাদের সঙ্গে আমার দেখা নিশ্চয়ই, দেখো যখন আমরা উঠছি ওরা নামছে, কিন্তু আমরা বুঝতে পারিনি যে কোনটা, সেটা আমি বুঝতে পারিনি। আমার দুজনকেই দেখেছি মলয়ের রুদ্র। সাউথ সামিটের পর থেকে আপনি কি কি হলো বলতে পারেন? সাউথ আগেই বলেছে যে আমার শেরপা ব্যালকনির পর থেকেই আগে, মানে আগে কি কোথায় আগের থেকেই ছিল, চলে গেছে। আমরা যখন সাউথ সামিটে পৌঁছালাম, আমি গৌতম দা বিষ্ণু দাই, তারপরে আমরা সামনের দিকে এগিয়ে যেতে থাকি এবং বুঝতে পারছি অনেকটা সময় চলে গেছে, এবং পেছনে টিমের সঙ্গে কথা বলে যেখানে ভেবেছিলাম যে হয়ে যাবে, সেই হয়ে যাবেটা মাথায় রেখে এগিয়ে চলা। এবং হিলারি স্টেপ তারপরে আমরা যখন সামিটের দিকে যাই, অ্যাকচুয়ালি এই জায়গাটা না সামিটের আগে আমাদের একটা জায়গা আছে, কোনো ফিক্সড রোড নেই আর কি। তো এরকম একটা জায়গা থেকে যখন আমরা একটা রিজ ধরে সামিটের দিকে এগিয়ে যাই,
হিলারি স্টেপে কখন পৌঁছলেন? হিলারি স্টেপে ওটা পৌঁছালাম ঘন্টাখানেক এরকম, বা লেগেছিল ঘন্টাখানেক বা ঘন্টা দেড়েক, এরকম একটা লেগেছিল টাইম। মানে অ্যাকচুয়াল সেইভাবে বলতে পারবো না, হ্যাঁ, যে কতক্ষণ, কারণ সেটা একটা সাউথ সামিট, তারপরে হিলারি স্টেপ। এবং হিলারি স্টেপের পরে আপনারা কতজন একসঙ্গে ছিলেন? হিলারি স্টেপের পর আমি গৌতম দা বিষ্ণুদাই ছিলাম। তখন অক্সিজেনের অবস্থা কিরকম ছিল? অক্সিজেনের অবস্থা তখন চলছি আর কি, মানে চলছি, আমরা তখনও অক্সিজেনের অভাবটা বুঝতে পারিনি, বুঝতে পেরেছি নামার পথে। হিলারি স্টেপের কাছাকাছি কারোর সঙ্গে দেখা হয়েছে আপনাদের? না, কারোর সঙ্গে দেখা হয়নি, হিলারি স্টেপের কাছাকাছি কারোর সঙ্গে দেখা হয়নি। তারপর হিলারি স্টেপ থেকে আপনারা এগিয়ে গেলেন? হ্যাঁ, হিলারি স্টেপ থেকে এগিয়ে গেলাম এবং একটা রিচ টাইপের পেয়েছিলাম, মানে যেটা গ্র্যাজুয়ালি চলে গেছে সামিটের দিকে। তো সেই জায়গাটা আমাদের কিন্তু কোনো রোগ পাইনি, ফিক্স রোগ যেটা পুরো রাস্তাটাতেই করা ছিল, সেই জায়গাটা আমরা কিন্তু পাইনি। মানে এটা একটা ইয়ে। আর চোরতেনগুলো দেখতে পেয়েছিলাম যেখানে সামিট পয়েন্ট, এই সামিট পয়েন্টের কাছাকাছি, সামিটের একদম সামিট পয়েন্ট চড়তেন, এই জায়গাটা গিয়ে আমরা এখন পৌঁছাই। তখন তো ওয়েদারও খারাপ, প্রচন্ড খারাপ হয়ে গেছে ওয়েদার। কটা বাজে তখন তাও মনে হয়? অ্যাপ্রক্সিমেট হিসাব করলে 2:30 থেকে 3টে এরকম হবে। সঙ্গে কে কে ছিল? সঙ্গে আমি, গৌতম দা, বিষ্ণুদাই ছিল। ক্যামেরা ছিল না তখন সঙ্গে? অ্যাকচুয়াল সেই জায়গায় সেই সিচুয়েশনে গিয়ে, মানে আমার গলায় একটা ক্যামেরা ছিল, তো আমি ছবি তুলেছি ব্যালকনি অবধি। সেটা যখন দেখি সেটা ব্যাটারি এক্সস্ট, তারপরে আমার টপে একটা ক্যামেরা ছিল, সেটা যখন বলি বের করার জন্য, ক্যামেরাটা পাইনি, ক্যামেরাটা মিসিং। তো আর সেই সিচুয়েশনে এমন একটা পজিশন যে আমি আর ক্যামেরা, বা যখন নিজের ক্যামেরা পাইনি ফটো তোলা বা এই ব্যাপারটা, তখন আমার কাছে গুরুত্ব পাইনি। তখন আমার নিচে নামাটাই ভীষণ তাড়া ছিল, কারণ আমার তখন মনে হচ্ছে অক্সিজেন অনেক শেষের দিকে এবং ওয়েদার খুব খারাপ, টাইমিংটা অতটা টাইম, এটা একটা বিশাল ফ্যাক্টর ছিল, যার জন্য নিজেকে সেভ করাটা খুব দরকার ছিল বলে খুব তাড়াহুড়ো করে নামা। এই যে সঙ্গে বিষ্ণু শেরপা, হ্যাঁ, এবং গৌতম ছিল, এদের কাছে কোনো ক্যামেরা তখন সেই মুহূর্তে ছিল? অ্যাকচুয়ালি আমি না বললাম যে ছবি তুলেছে, সেটা আমি ঠিক বলতে পারবো না, কারণ আমার ক্যামেরাটা যেহেতু আগে ছিল, বিষ্ণুদাইকে বললাম, তারপরে আমি যখন দেখলাম আমার ক্যামেরা নেই এবং ওয়েদার সব সিচুয়েশন দেখে, তখন আমি নামারই সিদ্ধান্ত নিয়েছিলাম। এবং নামার সময় আমি আর পেছন ঘুরে দেখিনি কে ছবি তুলেছে কে তুলেনি। আপনি তার আগে নামা শুরু করেন? হ্যাঁ, আগে নামা, হ্যাঁ, পরপরই, মানে আগে আমি নামা শুরু করি, তারপরে ওরা আসে। ওরা মানে তারপরে গৌতম দা এবং বিষ্ণুদাই। গৌতম দা এবং তারপরে বিষ্ণুদাই। 3টে কটার দিকে নামা শুরু হলো তাহলে? মানে কয়েক মিনিট। এবং যখন ওরকম সিচুয়েশন, মানে বুঝতে নিশ্চয়ই পারছেন যে অত বেলা, ওই সিচুয়েশন, অক্সিজেন আর শেষের দিকে, এই যখন মানে একটা ব্যাপার ফিল করলাম, তখন ভীষণ তাড়া ছিল নামার আমাদের। তখন আপনি জানতেন যে ছবি না তুললে তো সামিটের জন্য? অ্যাকচুয়ালি এটা দেখো, আমি ক্লাইম্বিং পাহাড়ে যে আমার জন্য, মানে আমার এটাও বলতে পারি যে তখন বেঁচে ফেরা বা সার্টিফিকেট, এই ব্যাপারগুলো আমার কাছে একদমই ছিল না। যে আমি গেছি, আমি পেরেছি, এটাই আমার কাছে সবচেয়ে বেশি পাওনা ছিল, যে আমি পাহাড়ে যাই আমার জন্য। হ্যাঁ, কিন্তু সেটা নিয়ে পরবর্তী ক্ষেত্রে যেরকম একটা হলো, তাতেও আমার কোনো আফসোস নেই, কারণ আমি কি করেছি আমি জানি, আমি যেভাবে সার্ভাইভ করেছি, বা সেটা আমার কাছে বেশি মূল্যবান। এবং আমার সবচেয়ে কষ্ট লাগে যে 3 জনকে আমি হারিয়ে এসেছি, এইটা সবচেয়ে বেদনাদায়ক সামিটের থেকেও, মানে আমার সাফল্যের থেকেও বেশি দুঃখজনক হচ্ছে আমার 3 জন কো ক্লাইম্বারকে ছেড়ে আসা। তারপরে যখন আমি নামছিলেন, হ্যাঁ, আমার কিন্তু তখন ইয়ের পরে, হিলারি স্টেপের পরেই আমার অক্সিজেন শেষ হয়, মানে আমি তখন বুঝতে পারি যে আমার অক্সিজেন অবস্থা খুবই খারাপ। এবং যখন আমি সাউথ সামিটের নিচে আসি, বা খুবই কষ্ট করে সেটা আমার, এবং তখন কিন্তু যেটা এতক্ষণ পাশাংকে আমি পাইনি, এই সময় কিন্তু আমি পাশাংকে পাই, মানে সাউথ সামিটের নিচে পাশাংকে পাই, যে আমাকে অক্সিজেন দিয়েছিল। এবং আপনাকে একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন করি, একদম আপনি যখন হিলারি স্টেপ ছাড়িয়ে বলছেন, তো আপনি সামিটের দিকে এগোচ্ছেন, তো এই যে সামিটের দিকে যাচ্ছেন, এর পথে আপনি লাস্ট কোনো ব্যক্তিকে দেখেছেন? আর আবার যখন সামিট করে ফেরত আসছিলেন, তখন ফার্স্ট কাকে দেখেছিলেন? অ্যাকচুয়ালি যখন আমরা যাই, মানে আমরা অনেকটা লেট করে ফেলেছিলাম, না মানে এটা আমরা বুঝতেও পারিনি যে আমরা এতটা লেট হয়ে যাবে। আমাদের দুটো টিমের সঙ্গে আমাদের দেখা ছিল, একটা হচ্ছে কলকাতার টিম, সেটা হচ্ছে সাউথ সামিটের আগে,
এবং তারপর ওদের সঙ্গে পর আমাদের দেখা হচ্ছিল একজন শেরপা, তারপরে এনসিসির টিম, এনসিসি ইন্ডিয়ান, ওরা সাবমিট করে ফিরছিল, ওরা আমাদের খুব এনকারেজ করে। তো এই সিচুয়েশানে আমরা এখন হিলের স্টেট যাওয়ার আগে 1-2 শেরপাকে ইন্ডিভিজুয়াল, যেমন বললাম যে কলকাতার টিম এবং এনসিসি টিমের মিডল একজন শেরপাকে আমি নামতে দেখেছি। তো এরকম 2-1 শেরপা কিন্তু আমাদেরকে পাস করেছে। লাস্ট দেখেছিলাম আমি যদি টিম হিসেবে বলি তাহলে হচ্ছে এনসিসি টিম। বাকি শেরপাদের না মুখ বা অন্য টিমের এগুলো আমরা মানে বুঝতে পারিনি, নামও জানি না, কিন্তু যদি সেইভাবে বলা হয় সেটা তাহলে কিন্তু আমাদের এনসিসি টিমের সঙ্গে দেখা ছিল, সেটা সাউথ সামিটের নিচে, মানে নিচ থেকে একটু টুয়ার্ডস ব্যালকনির দিকে। সামিটের পর যখন আমরা রিটার্ন করছি তখন আমি সাউথ সামিটের নিচে আমার পাশাংকে দেখতে পাই, মানে পাশাং, এবং তখন আমার একটু আগেই, অনেকটা আগেই অক্সিজেন শেষ হওয়া, তো নিজেকে টেনে টেনে নামানো সেই সিচুয়েশনে। তো যখন পাশাংকে পাই তখন পাশাং তার ব্যবহৃত একটা অক্সিজেন, পাশাং এতক্ষণ ছিল না, হঠাৎ করে হ্যাঁ এতক্ষণ আমি পাইনি, কিন্তু আমার যেটুকুনি মনে হয় যে অ্যাকচুয়াল এই জায়গায় এরকম একটা সিচুয়েশনে হয়তো ওই 2-3 শেরপার মধ্যে পাশাং হয়তো নাম ছিল, তাকে হয়তো আমি বুঝতে পারিনি, কারণ তার ড্রেস মাস্ক সব মিলে, এবং কোনো হাই হ্যালোর ব্যাপারটাও ছিল না, যে যার মতন এগিয়ে চলা লক্ষ্যের দিকে। এবং আমার মনে হয় হয়তো ওই টিমও থাকতে পারে যে যারা নাম ছিল ও নাম ছিল, না হলে আমি পাশাংকে হঠাৎ করে পাবো কেন। এবং যখন আমার খুব অবস্থা খারাপ, মানে এই বলছি যে ল্যাক অফ অক্সিজেন, তো তখন আমি বুঝতে পেরেছি যে আমার অবস্থা খুব খারাপের দিকে। তো সেই জায়গায় পাশাং কিন্তু তার ব্যবহার করা অক্সিজেন সিলিন্ডারটা দিয়েছিল, যেটা আমি যদি এভাবে বলি যে ব্যালকনি থেকে যখন আমি রওনা দিই পাশাং তো আগেই চলে গেছিল, যেটা তো আমার 2 সিলিন্ডার ওর কাছে ছিল, মানে আমাদের দুজনের, আর আমার সিলিন্ডার ওঠার সময়, এবং পাশাং অনেকটা এগিয়ে যায়, আমরা পাই না ওকে। আর পরে পুরো রাস্তাটা সাউথ সামিটের নিচ অব্দি, মানে আসার পর ওকে দেখতে পাই। আর গৌতম দা এবং বিষ্ণুদাই 3টে সিলিন্ডার নিয়ে সামিটের দিকে যায়, এবং সেখানে আমার একটা থাকে আর কি, মানে একটা সিলিন্ডার নিয়ে আমি সামিট করে যখন সাউথ সামিটে আসি তখন আমার অবস্থা খুবই খারাপ। মানে এটা আমি বুঝতে পেরেছিলাম যে অনেকটা আগে থেকেই আমার অক্সিজেন নেই, ফুরিয়ে গেছে, তাও নিজেকে টেনে টেনে নামানো। এক্স্যাক্টলি ওই জায়গাটা কোথায় যেখানে আপনি ভাবলেন যে অক্সিজেন পুরো ফুরিয়ে গেছে? অক্সিজেন হট করে ফুরিয়ে যাওয়া এই ব্যাপারটা কিন্তু হঠাৎ করেই হয়, মানে আমার অক্সিজেন ফুরিয়ে যাচ্ছে যে আমি আর চলতে পারছি না, সেটা কিন্তু যে যেমন হয় কি যে হার্ট ব্লক হয়ে গেলে তো এক্ষুনি হয়ে গেলে এক্ষুনি বুঝতে পারছি, কিন্তু অক্সিজেনের ক্ষেত্রে তা না, আমাকে কিছুটা কিন্তু রেস্ট থাকে যে শেষ হয়ে যাওয়ার পরেও আমি চলতে পারি, মানে সেটা আমি এর আগে কোনোদিন অক্সিজেন ব্যবহার করিনি। তো এবার আমি যেটুকুনি আমি আমার উপলব্ধি থেকে বলছি যে অক্সিজেন এক্ষুনি শেষ হয়ে গেলে মানে এক্ষুনি আমি মরে যাবো, সে ব্যাপারটা কিন্তু থাকে না, মানে আমাকে কিছুটা সময় দেয়, তুমি চলতে পারবে। তো এটা পেরেছিলাম বলে আজকে আমি এখানে বেঁচে আছি। না তো সেই জায়গাটা কোথায় তাও মোটামুটি আমার মনে হয় ওটা হিলারি স্টেপ আর সাউথ সামিটের মিডল থেকেই আমি বুঝতে পারছি। কটা বাজে তখন কটা বাজে, তখন যদি বলা হয় 4টে বা এরকম 4টে 4:30 এরকম হবে, মানে আমি ঠিক টাইমটা তখন অ্যাকচুয়ালি অক্সিজেনটা দিয়েছিল সেটা কখন থেকে ইউজ করলেন? সেটা সাউথ সামিটের নিচ থেকে, সাউথ সামিটের নিচে ও আমাকে অক্সিজেন দেয়, এবং সেই অক্সিজেন নিয়ে চলা প্রথমে আমাদের বিষ্ণুদাই, গৌতম দা, তারপরে আমি, এবং পেছনে পাশাং, এইভাবে নামতে থাকি, এবং যত তাড়াতাড়ি আমরা চেষ্টা করি নামার। তো ব্যালকনিতে এসে আস্তে আস্তে দেখি আমাদের বিষ্ণুদাই নেই আর কি, বিষ্ণুদাই নেমে গেছে, এগিয়ে গেছে, মানে হ্যাঁ টুয়ার্ডস ক্যাম্প ফোর্ট চলে গেছে, তাকে দেখতে পাইনি। ব্যালকনিতে কটায় পৌঁছলো? ব্যালকনিতে যখন পৌঁছেছি তখন অন্ধকার নামছে, মানে অন্ধকার প্রায় হয়ে গেছে, খুব যে সূর্য অস্ত চলে গেছে, যেখানে তারপরে যেই আলো আদার অন্যান্য অবস্থা তখন আর কি আমি, গৌতম দা, পাশাং একবার শুধু বললো যে চলো আর কি, এই বলে ও বেরিয়ে গেল। সুভাষকে আমি পাইনি, মানে আমি সুভাষকে পেয়েছি ক্যাম্প ফোরে এসে, ক্যাম্প ফোর মানে লেসলি সঙ্গে আর কি সাউথ সামিটের কাছাকাছি পাশাংয়ের সঙ্গে দেখা হয়েছে, কাছাকাছি না, সাউথ সামিটের নিচে দেখা হলো। তারপর থেকে পুরো ব্যালকনিতে আসার জার্নিটা কিরকম ছিল? খুব স্বাভাবিক ছিল না, খুব কঠিন ছিল লড়াইটা, কারণ ভীষণ কঠিন, কারণ আমি বললাম যে আমার অক্সিজেনটা অনেকটা আগেই শেষ হয়েছে, আমি নিজেকে টেনে নিয়ে আসতে পেরেছি সাউথ সামিট নিচ অবধি, এবং সেখানে পাশাংকে দেখে বা পাশাং থেকে অক্সিজেন পেয়ে আমি যখন আমাকে দেওয়া হয় আমি কিন্তু সঙ্গে সঙ্গে রিকভারি করতে পারিনি, একটু টাইম লেগেছে, এবং তার জন্য আমি বসে রিকভারি করিনি, আমি ওই অবস্থাতেই নামতে থাকি, হয়তো তখন স্পিডটা কম ছিল, পরের দিকে সেটা নর্মাল হতে হতে একটু ঠিক ছিল। এবং যখন আমি ব্যালকনিতে আসি, ব্যালকনিতে আসার পর
আমি বললাম বিষ্ণুদাই, গৌতম দা, আমি, পাশাং। কিন্তু ব্যালকনিতে আসার আগেই দেখছি যে বিষ্ণুদাই নেই। গৌতম দাকে জিজ্ঞাসা করলাম, বললো বিষ্ণুদাই নিচে নেমে গেছে। তো এই সিচুয়েশনে আমরাও বুঝতে পারছি যে আমাদের অবস্থাও খারাপ। তখন অন্ধকার হয়ে গেছে এবং হাওয়া চলছে, প্রচন্ড ঠান্ডা। আর যেটা হয়েছে যে অক্সিজেন ব্যালকনি থেকে যখন আমরা নিচে নামার চেষ্টা করি তখন গৌতম দা দাঁড়িয়ে গেছে এবং আমি যেহেতু সিকোয়েন্সটা আমি পরের দিকে ছিলাম নামার সময় শেষে, তো আমি গৌতম দা আমিও বসে গেছিলাম যে একটু রেস্ট নিয়ে, ব্যালকনি অব্দি এসছি, এবার একটু রেস্ট। সাউথ সামিট থেকে এই অব্দি কোনো রেস্ট হয়নি, কিন্তু সেটা রেস্টটা যে মন চাই, ব্রেন বা শরীর চাইছে এই জন্য ল্যাক অফ অক্সিজেন, যেটা আমি পরে রিয়েলাইজ করেছি যে এই অক্সিজেন কমে যাওয়ার জন্য বা অক্সিজেন ফুরিয়ে যাওয়ার জন্য আমাদের শরীর তখন বলছে বসো, কারণ ব্যালকনি অব্দি আমরা কিন্তু একটুও বসিনি। তো এই সিচুয়েশনে বিষ্ণুদাই চলে গেছে, গৌতম দা নামছে, আমিও বসে পড়েছি, গৌতম দা দাঁড়িয়ে, আর পাশাং ওপরে রয়েছে। এবার গৌতম দাকে বলছি নামো, এবং একটা সময় গৌতম দাকে অনেকবার বলছি, গৌতম দা বলছে আমি দাঁড়িয়ে কেন, নামতে থাকো। গৌতম দা দাঁড়িয়ে গেছে বলে আমি বসে গেছি এবং শরীর সেটা চাইছে। গৌতম দা ডাকছে পাশাংকে, এরকম করে করে অনেকক্ষণ ধরে ডাকছে, কিন্তু পাশাং আসছে না। পাশাং কিন্তু ওই রাস্তাতেই নামবে। আমি বললাম তুমি ওকে ডাকছো কেন? কারণ আমার কষ্ট হচ্ছিল যে গৌতম দা ডাকার পরে ও আসছে না, সেটা আমার খুব একটা কষ্ট লাগার জায়গা ছিল। তো আমি বললাম তুমি কেন ডাকছো? বলছে আমার হাত কোলাপস হয়ে যাচ্ছে ঠান্ডায়। তো আমি বললাম যে তুমি ঘোরো, আমি তোমার টপটা দেখতে পারি যে গ্লাভস বা মিটেন আছে কিনা, কারণ একটা ফেদার মিটেন গৌতম দার স্যাকের মধ্যে ছিল। বললো না ওটা স্যাকে। আমি বললাম তাহলে তো আমি স্যাকে হাত দিতে পারবো না, সিলিন্ডার সব রয়েছে, আর আমি যেহেতু মানে সম্ভব না আমার পক্ষেও সেটা। আমি টপটা দেখলাম নেই, এবং যেটা কথা হলো যে পাশাং কিন্তু আসেনি, পাশাং আমাদেরকে কাটিয়ে নেমে গেল। এবং গৌতম দাকে বললাম এবার হাত ঠান্ডা হচ্ছে, কোলাপস হচ্ছে, বডি কোলাপস হবে, নেমে চলো। তো এর মধ্যেই কিছুটা সময় আমি একটু মানে চোখ বন্ধ হয়ে গেছিল আমার। তো এই সিচুয়েশনে যখন দেখলাম গৌতম দা নামছে না, তো আমি তখন বললাম গৌতম দা তাহলে আমি নামতে থাকি, তুমি এসো। এই জায়গায় গৌতম দা দাঁড়িয়েছিল এবং গৌতম দাকে ওভারটেক করেই আমি নামি। খানিকটা নামার পর, এবং তখন যে অবস্থা খুবই খারাপ, বললাম না যে হাওয়া চলছে, স্নোফলও শুরু হয়ে গেছে। এই সিচুয়েশনে খানিকক্ষণ নামার পর দেখছি পরেশ দা দাঁড়িয়ে আছে, পরেশ দাও নামার চেষ্টা করছে। যে কিনা একদম ব্যালকনি থেকে, হ্যাঁ এটাই বলছি যে পরেশ দা নামার। তখন আমি পরেশ দাকে খুব মানে ওই মাস্কের ভেতর দিয়ে জিজ্ঞাসা করি যে তুমি এখন ওইখানে কেন, কারণ তোমাকে তো অনেক আগে বলা হয়েছে নামার জন্য। পরেশ দা এর কোনো জবাব আমাকে দিতে পারেনি। পরেশ দাকে বললাম তুমি এখানে কেন, নেমে চলো। তো পরেশ দা দেখলাম একই জায়গায় ওরকম দাঁড়িয়ে আছে, এবং পরেশ দা কিন্তু দুই একটা ওই কথা যে না আমি নামছি এরকম। তো আমি তখন বললাম যে তাহলে পরেশ দা আমি নামছি, তুমি নেমে এসো, চলতে থাকো। মানে এত ঠান্ডা, অক্সিজেনে পরেশ দারও অক্সিজেন নেই, কারণ পরেশ দার তো শেরপাই আসেনি। তো এই সিচুয়েশনে আমি পরেশ দাকেও বলে নামতে থাকি। একটা সময় কি হয় যে বললাম না অক্সিজেন অনেক আগেই ফুরিয়ে গেছে, তখন আমি বসে বসে নামতে থাকি আর কি, মানে তখন আর দাঁড়িয়ে নামার ক্ষমতা নেই। এরকম একটা পেছনে তারা কত দূরে ছিল? গৌতম কত দূরে ছিল? গৌতম দা এবং পরেশ দার মধ্যে কিন্তু খুব বেশি ডিফারেন্স ছিল না। পরেশ দা এবং গৌতম দা দেখতে পাচ্ছিল, যে পরেশ দা দেখতে পাচ্ছিল গৌতম দা ব্যালকনির ওখানে। ব্যালকনিতে আমি যখন নামছি তখন গৌতম দাকে বারবার বলছিলাম যে নামার জন্য, এবং তখন আমাদের অক্সিজেন শেষ। আমার অক্সিজেন পাশাং যে তার ব্যবহৃত অক্সিজেন সিলিন্ডারটা সাউথ সামিটের নিচে দিয়েছিল, সেটা ব্যালকনি আস্তে আস্তেই শেষ হয়ে গেছিলো। তো সেটা বুঝতে পারি আমার টায়ার্ডনেস বা নামার বা ঘুমিয়ে পড়ার এইগুলো দিয়ে। তো নামতে নামতে পরেশদার সঙ্গে দেখা হয়। পরেশদাকে জিজ্ঞেস করি তুমি এখন এখানে কেন, কারণ পরেশদাকে অনেক আগে বলা হয় নিচে নামার জন্য, পরেশদার এতক্ষণ ক্যাম্পফোরে পৌঁছে যাওয়ার কথা। তো পরেশদা বলছে নামছি, কারণ পরেশদারও অক্সিজেন নেই। তো সেই সিচুয়েশানে আমি পরেশদাকে বলি নামার জন্য, এবং পরেশদাকে আমি ওভারটেক করি, মানে সেলফ অ্যাঙ্কার চেঞ্জ করে নামতে থাকি। একটা সময় এরকম হয়ে যায় যে দাঁড়িয়ে আর নামার ক্ষমতা নেই, বসে, এবং তারপর বসে বসে নামতে থাকি। তখন দেখতে পাই যে নিচ থেকে হেড টর্চের আলো। তখন বুঝতে পারি যে এরা হচ্ছে 22 তারিখ যারা সামিট করবে তারা অলরেডি বেরিয়ে পড়েছে। ওয়েদার খুব খারাপ, হাওয়া, তার সঙ্গে তুষারপাত। বারবার অ্যাঙ্কার চেঞ্জ করার জন্য আমাকে মিটান খুলতে হচ্ছিল। তার আগে আমার এই মিটান মানে খোলার জন্য আমার হাতে ফ্রস্টবাইট শুরু হয়ে যায়। এই ব্যথার মধ্যে দিয়ে নামা শুরু, এবং
একটা সময় বসে নামারও ক্ষমতা নেই, অ্যাঙ্কারটা সেলফ অ্যাঙ্কার চেঞ্জ করে দড়িতে ঝুলে পড়া। এইভাবে কতক্ষণ নেমেছি জানি না, টাইমেরও কোনো হিসাব নেই। একজন আস্তে আস্তে যারা সামিটের লক্ষ্যে যাচ্ছে তারা আমাকে প্রত্যেকেই ওয়েক আপ, কারণ তাদেরকে আমাকে টপকে যেতে হচ্ছে, ওয়েক আপ বলে এনকারেজ করে নামার জন্য। কাউকে চিনতে পেরেছিলেন তখন, মানে কোনো টিম বা? তখন হ্যাঁ, এটা যেটুখানি আমার মানে মনে আছে, একটা মেয়েদের টিম, এবং সেটা এনসিসি টিম হবে, কারণ এনসিসি টিম সঙ্গে আমি ক্যাম্প 2 থেকে যেহেতু মুভ করছি ফাইনাল, ওদের ড্রেস, ওদের সবটাই আমার আর কি মুখস্থ। তো ওরকমই এনসিসির একটা নেক্সট ডে টিম উঠছিল, ওরাও আমাকে বলে, এবং যতবার যে বলেছে আমি ততবার অ্যাঙ্কার চেঞ্জ করেছি ওই সিচুয়েশনে, মানে ওই পরিস্থিতি, ওই ওয়েদার, হাতে ফ্রস্ট বাইট, প্রত্যেকের কাছে হেল্প চেয়েছিলাম যে সেভ মি, মানে এবং আমাকে অক্সিজেন দাও, এরকম বলেছিলাম। কিন্তু সেটা বুঝতে পারি যে সেই সিচুয়েশনে কজন তার লক্ষ্য ছেড়ে এগিয়ে আসবে, কিন্তু ওরা আমাকে অনেকটাই এনকারেজ করেছিল, যার জন্য আমি কি হচ্ছে যতবার ওয়েক আপ বলেছে ততবার আমি সেলফ অ্যাঙ্কার চেঞ্জ করে নেক্সট দড়িতে লাগিয়ে ঝুলে পড়ি, মানে একদম শুয়ে পড়া, ঝোলা আর কি। সেরকম সিচুয়েশনে আমাকে মনে আছে ওটা এনসিসি টিম হবে, ওরা আমাকে বলেছিল থিঙ্ক অ্যাবাউট ইউর ফ্যামিলি অ্যান্ড গো ডাউন, এই কথাটা বলেছিল। তো সেরকম করতে করতে আমি যাকে পেরেছি, যতক্ষণ পেরেছি আমি বলে গেছি যে সেভ মি, গিভ মি অক্সিজেন। তো এই সিচুয়েশনে দাঁড়িয়ে এরকম একজন যে আমাকে পরে। কতক্ষণ কনসাস ছিল তখন? কখনো কি আপনি এরকম হয়েছিলেন যে একদম অজ্ঞান? না, সেরকম হয়নি। সেটা আমার যেটুকুনি আমি বললাম, অজ্ঞান হয়নি, কিন্তু ব্যালকনির নিচে আমার মনে হচ্ছে খানিকক্ষণ আমার কিন্তু আমি চোখ বন্ধ হয়ে গেছিল আর কি। ওই সময় যখন মনে হয়েছিল তখন সবাই পেছনে, আপনার সামনে, আমি সবার পেছনে না, মানে গৌতম? ও এই মানে ওয়েক আপ যেটা পরের টিম যেটা উঠছে সেই সময়? তারপরে আমি বলছি যে যখন আপনি জানতে পারছেন যে আর আপনার কাজ করছে না, মাথা একদম অবস্থা খুব খারাপ, সেই সময় আপনার যে ক্লাইম্বার্সরা, কো ক্লাইম্বার্সরা, তারা সবাই তো পেছনে ন্যাচারালি, মানে গৌতম, পরেশ, এরা সবাই পেছনেই থাকবে। এবং আপনি বলেছিলেন পাশাংও পেছনে ছিল। না, পাশাং ব্যালকনির পরে না, যখন গৌতমদা বলছিলাম ডাকছিল পাশাংকে, পাশাং আসেনি, কিন্তু তারপরেই পাশাং কিন্তু আমাদের ছেড়ে চলে আসে আমাদের সামনে থেকে, এবং আমাকে বলে যায় যে মান্না হ্যাঁ ক্যা, এই বলেও কিন্তু নেমে যায়। তখন পাশাংকে জিজ্ঞেস করেননি যে অক্সিজেন যেটা দিয়েছিলেন না, সেই জিজ্ঞাসা করার মতন সিচুয়েশনে গেল, সেই কথা জিজ্ঞাসা করার মতন সিচুয়েশন ছিল না আমার, এবং আমার লক্ষ্য ছিল যত তাড়াতাড়ি নেমে যেতে পারি। এবং যখন গৌতমদা দাঁড়িয়ে ডাকছিল, পাশাং ব্যালকনিতেই ছিল, তারপরে ও কিন্তু আমাদের পাশ কাটিয়ে নেমে যায় এবং আমাকে বলে যায় যে মান্না হ্যাঁ ক্যা, জলদি উত্তর। তো এই কথাটাই ও বলেছিল, এবং সেই জায়গা থেকে আমার নেমে যাওয়া, সেই জায়গা থেকে গৌতমদাকে আরেকবার বলা যে তুমি ওকে তখন বলেছিলেন যে নেমে গিয়ে অ্যাটলিস্ট কোনো না, কাউ কিছু বলতে পারিনি, এবং ওরা নেমে গেছে, যেটা আমি কেন ওকে কিছু বলিনি বা ভেবেছিলাম যে বিষ্ণুদাই নেমে গেছে আর পাশাং নেমে যাচ্ছে, মানে ওরা হয়তো কোনো রেস্কিউ টিম বা কাউকে পাঠাবে আমাদেরকে, এবং আমি এটা আশা করেছিলাম মিনমা তামাং হয়তো আসবে, কারণ ও তো আসেনি, হয়তো ও অনেকটা রেস্ট বা পেয়ে একটা মানে আমাদের রেস্কিউ করতে আসতে পারে, এটা আমি ভেবেছিলাম। কিন্তু পরবর্তীকালে মানে আমার ভাবনাটা যে ভুল ছিল সেটা বুঝতে পেরেছিলাম। তারপরে কোন টিমকে দেখলেন? এনসিসি টিম, এরকম অনেক টিম আমাদের কিন্তু এগিয়ে যাচ্ছে। তারপরে একজন, মানে আমি তাকে বলেছিলাম যে আমাকে গিভ মি অক্সিজেন, তো সে আমাকে কিন্তু অক্সিজেনটা দিয়েছিল, সেভ মি, আই হ্যাভ এ চাইল্ড, এরকম যা টুকটাক যেটুখানি ওইটুখানি মধ্যে বলা। তো সেইটুখানি বলার পর দেখলাম যে একজন আমাকে অক্সিজেন দিল, মানে আমার। সেটা কটা নাগাদ হবে? টাইমটা তো একটা রাত হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে। ব্যালকনির ওখানেই বলছি যে অন্ধকার প্রায়, মানে ওই আলো অন্ধকারের ওতেই গৌতমদার হাতে ওই যে জায়গাটা যেখানে আপনার আপনি একদম আর মুভ করতে পারছেন না, একদম হয়েছে, সেটা কতটা নিচে হবে ব্যালকনির? মানে যে যখন আমাকে অক্সিজেন দিল, যে উদ্ধার করলো, হ্যাঁ সেটা অনেকটা নিচে, মানে আমার যদি আমি বলি ক্যাম্প 4-এর কাছাকাছি প্রায়। যখন আমি নামার চেষ্টা করছি, অনেক টিম বেরিয়ে গেছে, তখন প্রত্যেকেই আমাকে এনকারেজ করেছে নিচে নামার জন্য। প্রত্যেককেই আমি বলেছি আমাকে বাঁচাও। আমাকে এনসিসি টিম ওভারটেক করলো এবং বারবার বলেছে ওয়েক আপ, থিঙ্ক অ্যাবাউট ইউর ফ্যামিলি। যতবার বলেছে ততবার আমি অ্যাঙ্কার চেঞ্জ করেছি এবং নিচে নামার চেষ্টা করছি। সেটা একটা সময় গিয়ে পৌঁছালো, দড়িতে অ্যাঙ্কার চেঞ্জ করে শুয়ে পড়া। এছাড়া আমার আর শক্তি ছিল না যে বসে বা হেঁটে নামার। এরকম একটা সিচুয়েশনে আর একজনও আমাকে ওয়েক আপ বলে, তাকেও আমি বোঝাতে চেষ্টা করি
যে আমার অক্সিজেন নেই, আমাকে অক্সিজেন দাও, আমার বাড়িতে একটা বাচ্চা আছে, আমাকে বাঁচা। সে কিন্তু আমাকে অক্সিজেন দিয়েছিল এবং আমাকে নিচে সে উঠছিল, একজন ক্লাইম্বার সামিটের জন্য। তো সে আমাকে নিয়ে নিচে নামে এবং সঙ্গে তার শেরপাও ছিল। একটা জায়গায় আরেকজনকে পায়, সে ছিল সুভাষ। সুভাষকে প্রথম দেখা, সুভাষের আমরা অ্যাকচুয়াল এত টায়ার্ড ছিলাম যে লেসলি আমার সেলফ অ্যাঙ্কারটা ওর হার্নেসের সঙ্গে এবং সুভাষের সেলফ অ্যাঙ্কারটা আমার হার্নেসের সঙ্গে এইভাবে একটা রোপ করে আমরা এগোচ্ছিলাম, রোপে বলি বা রোয়ে বলি। কিন্তু এত ব্লু আইস, এত টায়ার্ডনেস যে বারবার আমরা স্লিপ কেটে পড়ে যাই এবং একজন পড়লে বাকি দুজনও পড়ে যায়। খুব বাজে কন্ডিশন আমাদের। আমার হাতে তখন ব্লিস্টার শুরু হয়ে গেছে। কতক্ষণ এরকম চলেছি জানি না। একটা সময় বুঝতে পারছি যে আমরা এই যে ঘুরছি একই জায়গায়, প্রায় একটা জায়গা ধরে একবার উপরে ওঠা, একবার নিচে যাওয়া ব্লু আইসের মধ্যে। তো সবটাই খোঁজা হচ্ছে আমাদের টেন্ট খোঁজার জন্য। এত তুষারপাত যে আমাদের টেন্টগুলো দেখা যাচ্ছে না। একটা সময় যিনি আমাদেরকে উদ্ধার করেছিলেন সে আমাদেরকে রেখে আমাকে আর সুভাষকে, আমরা তখন সব অ্যাঙ্কারগুলো খুলে দিয়েছি যে, এবং এই তুষারপাতের মধ্যেই বা ব্লিজার্ড বা যাই বলি না কেন, কারণ ওই অল্টিটিউডে হাওয়ার সঙ্গে তুষারপাত মানেই সেগুলো ভীষণ ভয়ঙ্কর। এই সিচুয়েশনে কতক্ষণ পড়েছিলাম আমি জানি না। সুভাষকে একটা সময় আমি দেখতে পাইনি এবং প্রায় 30 মিনিট বা তার বেশি বা তার কম বলতে পারবো না, সময় জ্ঞান তখন আমি হারিয়ে ফেলেছি। জানি না যে আমাকে ছেড়ে চলে গেল, আদৌ সে কি আমাকে নিতে আসবে, এই সিচুয়েশনে আমি পড়েই ছিলাম। এবং খানিকক্ষণ পর যে দেখলাম না সেই উদ্ধারকর্তা আর কি, যিনি আমাকে অক্সিজেন দিয়েছিলেন, তিনি এসছেন এবং আমাকে বললেন যে আর মিনিট 20 বা মিনিট 15 হাঁটলে তার টেন্ট, সেই টেন্টে আমাকে যেতে হবে। এবং সুভাষ তখন ছিল না। সুভাষ আমার মনে হয় যে এরকম একটা সিচুয়েশনে যেটুকুনি আমার মনে আছে যে সুভাষ কোনো একটা শেল্টার কিছু একটা পেয়ে গেছিল এবং যখন তিনি এসেছিলেন আমি একাই পড়েছিলাম, সুভাষকে পাইনি। তো যখন আমি টেন্টের সামনে গিয়ে দাঁড়ালাম, আমার ক্র্যাম্পনটা তিনি খুলে দিলেন এবং ভেতরে ঢুকে দেখি তার শেরপা শুয়ে আছে এবং আমাকে তিনি তার নিজের স্লিপিং ব্যাগটা দিলেন। জুতোটা আমার পরাই ছিল, জুতোটা আমিও খুলিনি বা তিনিও খুলে দেননি। আর একটা হচ্ছে যে আমার হাতে গ্লাভসের মিটানের ভেতর এতটাই বরফ ঢুকেছিল এবং সেটা এতটাই চিল্ড যে আমি একবার আঙুলগুলো ঢোকানোর চেষ্টা করেছিলাম, আমার সেই ইয়ের ওপর দিয়ে গ্লাভসের ওপর থেকে আঙুলগুলো টেনে নিয়েছিল। তো আমি আর গ্লাভস পরিনি, আমাকে তিনি তার নিজের মিটান দিলেন এবং সেটাকে আমাকে বারবার 1 রাখার চেষ্টা করলেন এবং এটা অনেকক্ষণ উনি কেয়ারিং যে ব্যাপারটা আমরা বলি বা নার্সিং যদি বলি, উনি খুবই করলেন যে আমার হাত দুটো যাতে ভালো থাকে। এইভাবে কখন সকাল হয়ে গেল বুঝতে পারিনি। সকালবেলা উঠে চায়ের জল বসানো বা এইসব তাদের কর্মব্যস্ততা দেখে বুঝতে পারলাম সকাল হয়েছে। খুব টায়ার্ড আমি, অনেকক্ষণ কোনো খাবারই পড়েনি। তো আমাকে চা দিলে এবং ওনার প্রচেষ্টায় আমি ডক্টরকে ডাকলেন, আইএমজির ডক্টর যিনি, এবং তার শেরপাকে বললেন যে বাইরে গিয়ে আইএমজির ডক্টর আনতে, কারণ ফ্লুইড খাওয়ালেন যেটা হচ্ছে, কিন্তু মেন হচ্ছে ট্রিটমেন্ট। আমার ফার্স্ট বিটেন তখন হয়ে গেছে, সে তার ট্রিটমেন্টের জন্য উনি বললেন আইএমজির ডক্টরকে ডাকতে এবং আইএমজির ডক্টর এলো, একজন লেডি ডক্টর। আমাকে দেখলেন, আমাকে ওষুধ দিলেন, যেটা এর মধ্যেই কথা হলো তার সঙ্গে যে আপনার বাড়ি কোথায়, কোন দেশের। আমাকে বলেছিল, শুধু আমার এখানেই মনে ছিল যে তিনি ইউকের বাসিন্দা এবং তিনি ইংল্যান্ডের রয়্যাল আর্মিতে ছিলেন, হচ্ছে ইরাকের একটা স্কুল চালান, স্কুলে কর্মরত আর কি। এটাই আমি নামটাও বলেছিলেন কিন্তু নামটা তখন আমার মনে ছিল না। পরে জেনেছি তিনি হচ্ছেন লেসলি জন বিনস, যে আমাকে উদ্ধার করেছিলেন, রেস্কিউ করেছিলেন, জীবন দান করেছিলেন বাড়ি। তখন সুভাষের কোনো খোঁজ পেয়েছিল? সকালবেলা সুভাষের কোনো খোঁজ আমি পাইনি, বরঞ্চ আমি যদি কথা বলি আমাকে বারবার চেষ্টা করছিল যে যাতে আমি কথা না বলতে বলি। পরেশ বা অন্যান্য কোনো গৌতম, তাদেরও কোনো খোঁজ নেই? না, তখন কোনো খোঁজ নেই। আমিও জানি না তাদের কি অবস্থায় তারা আছে। যেমন আমি একজনকে পেয়ে গেছিলাম, আমাকে একজন সেভ করছে, তাদের কি কপালে এরকম কেউ জুটলো যে যাদের এরকম কেউ সেভ করবে? তো একটু দুশ্চিন্তায় ছিলাম আর কি। আপনার শেরপারা তখন কোথায় ছিল? শেরপাড়া আমি যখন লেসলির ওখানে টেন্টে ছিলাম, আমাকে মানে চা
কফি খাওয়ানোর পর ডক্টর যিনি এলেন তিনি আমাকে ওষুধ দিয়েছিলেন। তো সেই ওষুধটা খাইয়ে দিল এবং একটা ওষুধ 12 ঘন্টা পর খেতে হবে, সেটা কিন্তু লেসলি আমার ডাংরির পকেটে রেখে দিয়েছিল এবং বারবার যাতে আমি এটা মানে ভুলে না যাই, এটা যেন খাই। এবং আইএমজির ডক্টর আমাকে একটা অক্সিজেন সিলিন্ডার দিয়েছিলেন, যেটা আমাকে মানে লেসলি সিলিন্ডার শেষ হয়ে যাওয়ার পর যেটা আমি আর কি ব্যবহার করেছিলাম। তো আমরা চেষ্টা চালাচ্ছিলাম আমি বা লেসলি যে আমার শেরপাদের খুঁজে বের করা, এবং বারবার উতলা হচ্ছিলাম যে আমার বাকি মেম্বারদের অবস্থা কি হলো সেটা জানার জন্য। তো এরকম বাইরে যখন একটু আওয়াজ পাই, একটা আওয়াজ যে মনে হচ্ছে যে কেউ আমাদের খুঁজছে বা আমাদের খুঁজছে না, আমাদের মিসিংটা নিয়ে ভীষণ ওয়ারিড যে আমরা 3 জন ফিরিনি বা 4 জন ফিরিনি। যে শেরপা ছিল, লেসলির যে শেরপা ছিল, তাকে বললাম যে আমার টেন্টের পজিশন এখানে। নাম কি মনে আছে? লেসলি শেরপার নাম মনে নেই আমার, কিন্তু খুব ইয়াং, খুব অল্প বয়স। তো সে এবং আইএমজির যারা ছিলেন রেস্কিউ টিম বলি বা ডাক্তার যাই হোক না কেন, এদের প্রচেষ্টায় আমার টেন্ট খুঁজে পাই এবং টেন্টে গিয়ে যখন আমি দাঁড়াই, আমার শেরপারা ভূত দেখার মতনই আর কি ব্যাপার, যে রাতের পর এসছি। তাদের মানে সব শেরপারাই ওখানে ছিল? না, 4 জন না, মিংমা তামাং কিন্তু ছিল না, মিংমা তামাং ছিল না। আমি গিয়ে দেখলাম টেন্টে যে সুভাষ শুয়ে আছে, লাকপা শুয়ে আছে, পাশাঙ্গো আর বিষ্ণুদায় বাইরে। আমার খুব ভালো লেগেছিল, মানে যদি বলি হ্যাঁ আনন্দ, সেটা লেগেছিল সুভাষকে দেখে, কারণ সারা রাত কোথায় ছিল, কি হলো তখন। সুভাষের অবস্থা খুবই খারাপ ছিল, আর যে শেরপারা ছিল তাদের লাকপার অবস্থা খুব খারাপ ছিল, পাশাং তুলনামূলক মানে খারাপ, মানে ওরা শুয়েছিল দেখলাম যে বিষ্ণুদাই বা পাশাং যতটা একটু, যদি আমি সুভাষ আর আমার বলি যে সুভাষকে যতটা খারাপ দেখেছিলাম তার থেকে একটু অবস্থা আমার ভালো ছিল। তো এদেরও তাই, যে বিষ্ণুদাই এবং পাশাং অনেকটা ভালো ছিল লাকপার থেকে। তারপরে আপনাকে আমি যখন টেন্টে ঢুকলাম, তো আমি অনেকবার কথা বলার চেষ্টা করলাম সুভাষের সঙ্গে। সুভাষ মানে অক্সিজেন লাগিয়ে একদম ঘোরে বা ঘুমাচ্ছে, এরকমও হতে পারে। তো বারবার ও আমার অক্সিজেন সিলিন্ডারের নবের ওপর এসে পড়ছিল। তো আমি ওকে ততবার বলছি যে একটু সরে যা, একটু সরে যা। এবং বিষ্ণুদাইও চেষ্টা করছিল বা আমিও চেষ্টা করছিলাম ওর সঙ্গে কথা বলার, কিন্তু ও কোনো খুব একটা কথা বলছিল না। একটা সময় আমার মনে হচ্ছে যে, এবং এটা হয়েছে কিন্তু অনেকক্ষণ, তখন মানে সকাল গড়িয়ে বিকেল দুপুর, আমি অনেকক্ষণ উইদাউট অক্সিজেন ছিলাম, সেটা মিনিট 20 হবে। কারণ আমার মনে হয়েছিল যে অক্সিজেন আমি যদি এখন দুপুর, তাহলে আমি যদি বা সকাল গড়িয়ে দুপুর কখন বেরোবো, যদি রাতে থাকতে হয় তাহলে তো আমার উইদাউট অক্সিজেনে থাকতে হবে। কিন্তু এইটা নিয়ে যখন আমি বাইরের দিকে বেরোলাম, তখন দেখলাম একটা পা, মানে অক্সিজেন লাগিয়ে যখন বেরোলাম, একটা পা চলার ক্ষমতা নেই। এরকম একটা সিচুয়েশনে নিচের সঙ্গে দেখলাম যে যোগাযোগ করা গেছে। তো সেই বলছে নামতে হবে, এরকম। আমি ওদের ভাষাটা কি করে যোগাযোগ করলেন, মানে তখন কি ওয়াকিটকি কাজ করছিল? ওয়াকিটকি কাজ করছিল, বা দেখো নীলাঞ্জন, এই জায়গাটা ওয়াকিটকি কাজ করছিল না, আদার্স কারোর ওয়াকিটকিতে কথা বলছিল, এই জায়গাটা আমি বলতে পারবো না, কিন্তু কথা বলেছে। উপরে যখন ব্যালকনির পর ডিজাস্টার শুরু হয়, মানে যখন দেখছেন যে সবার অবস্থা খুব খারাপ, তখন শেরপাকে কি কোনো রিকোয়েস্ট করেছিলেন যে অ্যাট লিস্ট ওয়াকিটকিতে যদি কোনোভাবে কথা বলা যায়? না, সেরকম ব্যালকনি থেকে নামার সময় না, ব্যালকনি থেকে দেখো নামার সময় আমি দেখলাম যে ওরা নেমে গেছে। আমি ভেবেছিলাম যে ওরা হয়তো কাউকে পাঠাবে, কারণ ওয়াকিটকির তখন তো ওয়াকিটকি কাজও করছে না। ওয়াকিটকি তখন কাজ করছে। ওখান থেকে মানে সাউথ কল থেকে কোনো চেষ্টা করা হলো নিশ্চয়ই, সেটা আপনি জানেন না বললেন? না, আমি জানি না। হ্যাঁ, কার সঙ্গে যোগাযোগ করা হয়েছে জানেন না। তো তারপরে আপনাকে নেমে আসতে কে অনুরোধ করলো? না, অনুরোধ না, এই জায়গায় যখন আমরা এরকম একটা সিচুয়েশন ফেস করছি যে অক্সিজেন কমের দিকে, আমাদের মানে তখন সকাল গড়িয়ে দুপুর, আমরা থাকবো না নামবো, এই হিসেব করেই আমি বললাম না যে মিনিট করে উইদাউট অক্সিজেনে ছিলাম, থাকতে পারি কি পারি না, এরকম একটা জায়গা থেকে বিষ্ণুদাই মানে কথা হচ্ছে যে নেমে আসছে বা কিছু এরকম। তখন আমি বললাম কি কথা বললে তুমি? বললো না আমাদের নামতে হবে। তো আমি বললাম সিচুয়েশন এই জায়গায় কি করে নামবো, কি করে নামবো, মানে আমি কি, মানে কি আপনার শারীরিক কন্ডিশন, সুভাষের শারীরিক কন্ডিশন আপনি বলছেন যেটা, সেটা হচ্ছে যে সাউথ কলে নামার পরে প্রথম যোগাযোগ করা গেল বেস ক্যাম্পের সঙ্গে, এটা কি ঠিক নাকি তার আগেও কখনো যোগাযোগ করা সম্ভব হয়েছিল? না, তার আগে কোনো যোগাযোগ নেই। দেখো আমি সন্ধ্যের থেকে ব্যালকনি যখন ওরা আমাদের ছেড়ে চলে এসেছে, তারপরে তো কি হয়েছে আমি জানি না, কোনো যোগাযোগ করাই যায়নি। ঠিক আছে, যখন আপনি অ্যাসেন্ড করছিলেন, যখন মানে যখন সামিটের দিকে যাচ্ছিলেন, তখন লাস্ট হচ্ছে তোমার কথা হয়েছে সাউথ সামিটের ওখান থেকে। সাউথ সামিটের ওখান থেকে, সেটা তখন 12টা হবে এরকম।
সেটা হ্যাঁ সেটাই লাস্ট আমাদের টিমের সঙ্গে ওয়ান এন্ড অনলি ওইটাই। এবং সেই এটা ওয়াকি টকিটা কার কাছে ছিল? বিষ্ণু দায়ের কাছে ছিল। এবং সেই ওয়াকি টকি আর নামার সময়ও আপনি ব্যালকনি অবধি তাহলে আপনার কাছাকাছি ছিল, মানে বিষ্ণু দাই যখন তারপরে আর কাজ করেনি, তারপরে ব্যাটারি বলতে পারবো টাইম কত 12:30 পর থেকে এই পরের দিনের 10টার সময় এই অবধি কখনো যোগাযোগ করা সম্ভব হয়নি। হ্যাঁ, এবং এর মধ্যে যতক্ষণ আমি ছিলাম না মানে আমার টেন্টে তখন কি হয়েছে সেটা আমি বলতে পারবো না। এরকম একটা সিচুয়েশনে কিন্তু আমি যখন টেন্টে আসলাম বা তারপর যখন কথা হচ্ছে, যেটা আমি বলেছিলাম যে বিষ্ণুদাইকে তুমি কি এখান থেকে শেরপা পাঠাতে পারবে, যে ওখানটায় কোথায় আছে আমি জানি ওরা রেস্কিউ টিম, তখন ও বললো না মানে ইম্পসিবল, সম্ভব না, কারণ সেখানে সিচুয়েশন এমন একটা আপনি অন্য কোনো টিমের কাছে হেল্প না, সেরকম পরিস্থিতি আমার ছিল না। অন্য কোনো টিম এগিয়ে এসেছিল হেল্প করার জন্য? আমাকে যেমন আইএমজি হেল্প করেছিল, ওরা মেডিসিন বা ফার্স্ট এড যেটা এটা দিয়েছিল, আপনাকে হেল্প করেছিল, কিন্তু ওদের কাছে কি কোনো শেরপা ছিল ওই পরেশকে এবং গৌতমদাকে? সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমি আমার শেরপাকে বলেছিলাম যে তুমি দেখো যে যদি রেস্কিউ কিছু করতে পারো কিনা, তো যে না সম্ভব না। বেস ক্যাম্প থেকে কি খবর এলো আপনাদের? বেস ক্যাম্প থেকে সেই প্রথম আমার দেখা, মানে আমি ওই পর এই প্রথম যে খবর এলো যে আমাদেরকে নামতে হবে। কার সঙ্গে কথা হয়েছিল সেটা? বেস ক্যাম্প ম্যানেজারের সঙ্গে, মানে বুদ্ধির সঙ্গে কথা হয়েছিল। প্রথমে শেরপার সঙ্গে হয়, সেটা যখন আমাদেরকে কাটার পর যখন আমাদেরকে আমাদের মানে সুভাষের তখন কথা বলার অবস্থায় নেই আর কি, মানে সেই সময় বাঙালি টিম ওখানে ছিল, কাউকে পাইনি, জানি না মানে কে ছিল না ছিল বলতে পারবো না, কারণ আমার দেখা হয়নি, আমি ওই টেন্ট থেকে এই টেন্টে এসেছি। আপনি তখন কি ডিসাইড করলেন, মানে নেমে যাবেন? যখন বিষ্ণুদাই আমাকে বললো, এবং আমি বললাম না তার ঠিক আগে আমি বাইরে গিয়ে যে আমি একটা পা চলতে গেলেও আমার খুব কষ্ট হচ্ছে, যেহেতু আমার মনে হয় এটা আমি যে অনেকক্ষণ অক্সিজেন ছাড়া ছিলাম এটার জন্য হতে পারে। তো আমি তখন বললাম যে এটা কি করে সম্ভব, সুভাষের ওই অবস্থা, আমার এই অবস্থা, আর এখন 1টা বাজে, তখন 1টা, এই সময় যদি বেরোই, এই কথাটা যখন আমি বললাম তখন বিষ্ণুদাই আবার বুদ্ধির সঙ্গে যোগাযোগ করলো, এবং আমি বুদ্ধির সঙ্গে কথা বলছি তখন যে বললে আভি মানে কিসি এনি হাও তোমাদের নামতে হবে। তখন আমি বললাম যে তুমি ওপরের সিচুয়েশন জানো, কি অবস্থায় আছি আমরা, আমার অসুবিধা, সুভাষের অসুবিধা, লাখপা শুয়ে রয়েছে, আর এখন একটা রেডি হয়ে বেরোতে 2:30 থেকে 3টে লাগবে। হ্যাঁ, এবং অন্য টিমের কোনো শেরপা তখন পাওয়া যাবে না হেল্পের জন্য। আমি কিন্তু সেটা ওকে বলেছিলাম যে আমরা এখানে স্টে করে যাই, যদি অক্সিজেন পাই তাহলে কি স্টে করে যাবো, কারণ আইএমজির কাছে অক্সিজেন ছিল, যারা আমাদেরকে একটা অক্সিজেন এবং সুভাষকেও একটা অক্সিজেন দিয়েছিল। তো তখন ওপর থেকে এলো, এবং এখানে ওয়েদার খারাপ হচ্ছে, ক্যাম্পফোরের তখন মানে 2:30-3টে, মানে ওয়েদার তখন খারাপ, স্নোফল শুরু হয়ে গেছে। ও তখন বললো না বেস ক্যাম্পে, এখানে তো ওয়েদার খারাপ। তখন আমি বললাম ওখানকার এখানকার ওয়েদারের মধ্যে অনেক ডিফারেন্স। বুদ্ধি ওয়েদার খারাপ বললো? কোথায় ওয়েদার খারাপ? ওয়েদার বুদ্ধি খারাপ বলেনি, আমি ওকে বললাম যে আমাদের এখানে ওয়েদার খারাপ হচ্ছে ক্যাম্প 4-এ, এখন এর মধ্যে বেরোবো কি করে, কারণ বেরোতে বেরোতে আমাদের 2:30-3টে লাগবে, তুমি এখন ফোন করছো, মানে ফোন মানে আমাদের যোগাযোগ করছো, কিন্তু আমাদের এতক্ষণ লাগবে, কাউকে পাবো না, কোনো শেরপাকে রাস্তায় পাবো না, আর এখানে ওয়েদার খারাপ হচ্ছে। তখন বুদ্ধি নিচে থেকে বলছে যে আমাদের এখানে ওয়েদার ভালো। আচ্ছা, ও ভালো বললো। ওকে, আচ্ছা, বুদ্ধির কাছ থেকে কোনো অ্যাসিওরেন্স পেয়েছিলেন যে কোনো রকম হেল্প নিচ থেকে পাঠানো হচ্ছে? না, সেরকম কিছু বলেনি, শুধু বলেছে এনি হাও, কোনো কথা শুনতে চায় না, এনি হাও তোমাদের নামতে হবে। সেটা কি শেরপাকে বলেছে না আপনাকে? আমাকে বলেছে, আমার সঙ্গে শেরপাকে তো বলেছে, তার সঙ্গে আমিও যখন পরে বললাম নামতে হবে সেই বিধান দিয়েছে, মানে কি? না, সেটা বলেনি, সেটা আমি বলে একবার যখন জীবন পেয়েছি, আমি আর জীবন মানে হারাতে চাইনি বলেই আমার কাছে অনেকগুলো প্রশ্ন ছিল, যেগুলো আমি বুদ্ধিদায়ীকে জিজ্ঞাসা করেছিলাম যে আমরা যদি এই সিচুয়েশনে পড়ি, আমাদের হেল্প করার মতন কেউ নেই, কোনো টিম তখন নামছে না। তো একবার আমি বিষ্ণুদাইকে ক্যাম্প 4-এই বলি যে বুদ্ধিদায়ের সঙ্গে যদি কথা হয়, একবার আমার হাজব্যান্ডকে যেন ফোন করে যে অন্তত আমি আছি, বা আমার একটু, আমি তখন চিন্তা ভাবনা করছিলাম যে আমার হাতে যা সিচুয়েশন, ক্যাম্প 3 থেকে ক্যাম্প 2 বা ক্যাম্প 2 থেকে নামবো কি করে, এটা একটা আমার একটা মাথায় ছিল, যার জন্য আমি বলেছিলাম যে সুদেবের সঙ্গে যোগাযোগ করতে, সেটা আর হয়নি। তো এরকম একটা জায়গায় যখন আমরা রেডি হচ্ছি ক্যাম্প 4 থেকে ক্যাম্প 3 নামার জন্য, তো আমার হার্নেস পরা হয়ে গেছে, হার্নেসটা আরেকবার চেক করা, পরাই ছিল, সেটাকে আর একটু টাইট করা, যেহেতু আমরা নিচে নামবো, রিভার্স করা, এগুলো দেখে নেওয়া। এবং যেটা আমি প্রত্যেকটা স্টেপে মানুষ অভিজ্ঞতা সঞ্চয় করে, এই জায়গা থেকে আমার নামার সময় জানি না, আমি যখন ওঠার সময় আমার একটা সেলফ প্যান্কা ছিল একটাই, কিন্তু নামার সময় আমার কোথাও মনে হয়েছিল যে ব্লু আইজের এবং যা গ্রেডিয়েন্ট, সেখান থেকে নামতে গেলে একটা নামি, দুটো
অ্যাঙ্কার করেছিলাম নিজেকে বাঁচানোর জন্য। মানে সময়টা কখন ছিল? প্রায় 1:30 তখন, মানে কথা বলা এবং সিচুয়েশন সব মিলে বিষ্ণুদায়ের সঙ্গে কথা বলার পর ওই 1:30 হবে এরকম। তো এবার কি হয় কি, আমরা নাই রেডি হলে আমার ভেতরে স্লিপিং ব্যাগ বা এইগুলো ওদেরও গোছানোর ব্যাপার থাকে শেরপাদের। তো এরকম একটা জায়গায় যখন আমি রেডি হয়ে গেলাম, হয়ে তখন দেখছি যে সুভাষ কাঁদছে আর কি। হ্যাঁ, সুনিতা দি বলো আমাকে রেডি করে দিতে। আমি ওকে বারবার আশ্বস্ত করার চেষ্টা করছিলাম যে কেঁদে এনার্জি লস করিস না, নিজের পায়ে নামতে হবে, রাখ, রেডি করে দেবে তোকে। এবং তখন সুভাষ দেখলাম রেডিও করে দিচ্ছে, কারণ সুভাষের অবস্থা একটু খারাপই ছিল। পাশানকে দেখছি না, আমরা বাইরে দাঁড়িয়ে এটা রেডি হচ্ছি, ক্র্যাম্পন বাঁধা, টাইট কর। গিয়ে দেখছি যে পাশান শুয়ে আছে টেন্টের মধ্যে। তো আমি তখন পাশানকে বললাম যে তুমি শুয়ে আছো কেন, রেডি হও চলো। এবং বিষ্ণু তার আগে বলছিল যে ও যাবে না। তখন পাশান, সেটাই বলছি যে পাশানকে যখন আমি বললাম যে চলো একসঙ্গে চলে যাবো চলো, তখন পাশান আমাকে বলল যে আমার ওর পাশানের ক্র্যাম্পন, পাশানের মাস্ক সব দেয়া হচ্ছে সুভাষকে। এবং তখনই প্রথম জানতে পারি যে সুভাষের স্যাক, আস্ত স্যাক উইথ সিলিন্ডার, মাস্ক, ক্র্যাম্পন সবই হারিয়ে গেছে। কোথায় কি খুঁজে পাইনি। এবং সুভাষকে নামানোর জন্য পাশাং সেগুলো দেয়। এবং পাশাং এই রাগের থেকে বা যাই হোক অভিমানের থেকে ও নিচে নামতে রাজি হচ্ছিল না শেরপাদের কথায়। আমি ওকে কনভিন্স করি নামানোর জন্য। অ্যাপ্রক্সিমেট ওই 2:30 3টে বা 2:45 এরকম হবে, বা 3টে হবে এরকম সময় আমরা রওনা দিই ক্যাম্প 3 দিকে। ওয়েদার ভীষণ খারাপ, এগিয়ে চলা। সুভাষ খুব কষ্ট হচ্ছে, সঙ্গে আমারও খুব কষ্ট হচ্ছে। একটা রিজের পর যখন দেখছি সুভাষ আগেই ছিল, তো আমি আমাদের বিষ্ণুদাইকে বলি যে আমি কি এগিয়ে যাব, কারণ আমার মনে হচ্ছে এগিয়ে গেলে আমার একটু তাড়াতাড়ি নামতে পারবো, এরকম একটা ব্যাপার ছিল। তো বললো ঠিক আছে, আমি পাশানকে নিয়ে এগোতে থাকি এবং পাশানকে বারবার আশ্বস্ত করার চেষ্টা করি যে ঠিক পৌঁছ যাएंगे একসাথ। কেননা পাশানের পায়ে ক্র্যাম্পন, আমি আগেই যাচ্ছিলাম যেহেতু আমার পায়ে ক্র্যাম্পন রয়েছে। জেনিভার স্পায়ার যখন আমরা শুরু করি, আমি আর পাশান আস্তে আস্তে দেখছি যে আমরা এগিয়ে যাচ্ছি, ওরা পিছিয়ে যাচ্ছে। সুভাষ, বিষ্ণুদাই এবং লাকপা, সুভাষকে নিয়ে লাকপা এবং বিষ্ণুদাই নামছে, আমি আর পাশান। তো স্নোফল হওয়ার জন্য যেই মানে রোপগুলো সব স্নোর তলায় চলে গেছে। এবং নামার সময় আমার একটা মাথায় ছিল, ওঠার সময় গত 2 বছর ধরে ওই রুটে কোনো রোপ ফিক্সড হয়নি এবং আমরা উঠেছিলাম একটা লাল রোপে, রেড কালারের। তো সেটা আমি মাথায় রেখেছিলাম যে আমাকে যা করতে হবে রেড কালারের রোপেই করতে হবে। এবং জেনিভার স্পায়ে এতটাই বরফের তলায় চলে গেছিল রোপটা যে আমাকে প্রত্যেকবার ক্র্যাম্পন দিয়ে সেগুলো খুঁড়ে অ্যাঙ্কারের ওখান থেকে কোনো রকমে, এবং আমি এটা 2টো অ্যাঙ্কার করেছিলাম, সেফটির যে সেলফ অ্যাঙ্কার যেটা, সেটা আমার 2টো ছিল। একটা লাগানোর পর খুঁড়ে ভীষণ কঠিন কাজ ওই সিচুয়েশনে, এবং অক্সিজেন কমার দিকে বারবার যখন আমি অ্যাঙ্কারটা লাগাচ্ছি। রোপটা অ্যাকচুয়াল জেনিভার স্পা একটা খুব ন্যারো একটা রাস্তা, যেটা দিয়ে এরকম 2টো পা পাশে রাখা খুব কঠিন, এর সঙ্গে ঢাল। তো একটা পা এরকম করে এগিয়ে যাওয়া, সেই জায়গায় কি হচ্ছিল যে স্নো পড়ার জন্য আমি যখন অ্যাঙ্কারটা লাগাচ্ছি ওইটা সহ রোপ সহ আমি নিচে নেমে আসছি, এবং সেটা আমার প্রায় হাঁটু সমান বরফ ঠেলে এগিয়ে যেতে হচ্ছে। এবং খুব টায়ার্ড, আমি হাতে ব্যথা করছে, ফ্রস্টবাইট হয়ে গেছে। এবং পাশাঙের যেহেতু ক্র্যাম্পন নেই, ও আমার পেছন যেহেতু 2টো সেলফ অ্যাঙ্কার বা হাতে মিটার খুলতে হচ্ছে, লাগাতে হচ্ছে। মানে এটা একটা জিনিস যে আমি কখনোই আর মরবো না, এটা ছিল আমার দৃঢ় প্রতিজ্ঞা যে করে হোক আমাকে বাঁচতে হবে। একটা সময় যখন বারংবার আমাকে পাশাং বলে যে জলদি করো, এবং আমি ভীষণ টায়ার্ড হয়ে যাচ্ছি, আমি তখন ওকে বলি যে তুমি একটু আগে যাও, কারণ ওই আগের রাস্তার সঙ্গে যাওয়ার রাস্তার সঙ্গে ফেরার রাস্তার অমিল বলতে একটাই, এবং সেটা ভীষণ কঠিন। বড় প্রচুর স্নো পড়েছে, স্নোফল হচ্ছে, সেটা স্নোর তলায় রোপ চলে গেছে, বারবার ওই খুঁড়ে বের করে রোপে অ্যাঙ্কার করতে হচ্ছে, সেলফ অ্যাঙ্কার দিতে হচ্ছে। এটা একটা ভীষণ কঠিন ছিল আমার কাছে। তো যখন ওকে বললাম তুমি এগিয়ে যাও, জেনিভার স্পা ক্রস করার পর ও যে ওই এগিয়ে গেল, ওকে আর আমি দেখতে পেলাম না। আমি ভাবলাম হয়তো ও নিচে ওয়েট করছে, এদিকে অন্ধকার হয়ে আসছে। ও একটা সময় বুঝলাম যে ও আমাকে ছেড়ে চলে গেছে। হ্যাঁ, পাশাং আমাকে ছেড়ে চলে গেছে, কারণ আমার বলছি যে চেঞ্জ করতে অনেক সময় লাগছে। ও হয়তো ভাবছে যে আমি আর বাঁচবো না, আমার অক্সিজেন তখন শেষের দিকে বা শেষ, এরকম ভীষণ কষ্ট হচ্ছে। একটা জিনিস যেটা যে তুষার পাতে যেমন আমার কষ্ট হয়েছে, আমি এখন সেটা ভাবি যে ওটা আমার কাছে একটা আশীর্বাদও,
কারণ আমি ভয় পাচ্ছিলাম, আমি পেছনে কাউকে তখন দেখতে পাচ্ছি না, আমার মানে কাউকে, মানে আমি বিষ্ণুদাই, লাকপা এবং সুভাষকে, তাদেরকে আমি ট্রেসই করতে পারছি না। সেটা অনেকক্ষণ আগে, মানে আমি যখন জেনিভার্স পার্ক ক্রস করে যাচ্ছি তখন আমি ওদেরকে দেখিনি যে নিচে নামতে, যেটা একটা ডাউন আছে যাওয়ার সময় যে চড়াইটা ছিল জেনিভার্স পায়ের পর, সেখানেও আমি দেখতে পাইনি। তো এরকম একটা সিচুয়েশনে যখন বুঝলাম যে ও আমাকে ছেড়ে চলে গেছে, আমার লড়াইটা আরও বেড়ে গেল, মনের জোরটা একসময় চোখ দিয়ে মানে জলও বেরিয়ে গেছে, কান্নাও খেতেছিল। এক এক সময় নিজেকে হেল্প বলে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছি যে কেউ না থাকলেও অন্তত আমি নিজের আওয়াজটা শুনতে পাচ্ছি। ওই যে মরুভূমি, মানে ক্যাম্প 3 to ক্যাম্প 4 যে রাস্তা, যারা দেখেছে বা যারা গেছে তারা উপলব্ধি করতে পারে। অন্ধকার হয়ে গেছে, চাঁদের আলো, লোৎসের পেছন দিক থেকে চাঁদ উঠেছে, ওর মধ্যেই বরফপাত, ওর মধ্যেই আমার লড়াই। একটা সময় পায়ের জোর নেই, পায়ের জোর অনেকক্ষণ আগে হারিয়ে ফেলেছি। এক সময় বসে বসে নামছি এবং ওপরে যেই, এবং ওই একই জিনিস বসে বসে নামছি এবং স্নোর মধ্যে রোপ ঢুকে গেছে, সেটা ক্র্যাম্পন দিয়ে বের করে সেলফ অ্যাঙ্কার লাগানো। বসে বসে নামার সময় তো ক্র্যাম্পন দিয়ে নিজেকে ব্রেক করার চেষ্টা করছে, যে আস্তে আস্তে ভীষণ স্লিপারি। এরকম হয়েছে রোপের মধ্যে অনেকবার ঝুলে আছি, হেড ডাউন, প্রায় হেড ডাউন হওয়ার মতো। ক্র্যাম্পন দিয়ে নিজেকে সোজা করা, বরফের মধ্যে ক্র্যাম্পন লাগিয়ে লাগিয়ে। একটা জিনিসই ছিল আমার মনে, যে আমাকে বাঁচতেই হবে। যখন আমি এতটা সার্ভাইভ করেছি বা লেসলি আমাকে অক্সিজেন দিয়েছে, সেই জায়গায় যখন সার্ভাইভ করতে পেরেছি, এটাও নিশ্চয়ই পারবো, এই একটা মনের জোর ছিল। এবং বারংবার হেল্প বলে চিৎকার করেছি, জানি কেউ আসবে না। হেড টর্চের সিগন্যাল, যেটা আমরা মানে সিগন্যাল, এসওএস সিগন্যাল দিয়ে কন্টিনিউ ছিল। কতক্ষণ নেমেছি, কতক্ষণ এইভাবে চলেছি জানি না, চলতে আমাকে হবেই। আর সুভাষ একটা সময় পর কতক্ষণ এরকম চলেছে আমি জানি না, মানে ওয়েদার ভীষণ খারাপই বলি। এবং আমার কাছে যেটা ইয়েলো ব্যান্ড পেরোনোটা ভীষণ কঠিন ছিল, যেটা আমি দেখেছিলাম যে ওঠার সময় একরকম সিচুয়েশান, আর নামার সময়, ওঠার সময় অক্সিজেন ছিল, ছিল। একটা সময় আমার ডিসেন্ডারটা পড়ে যায় আমার হাত থেকে, স্লিপ কেটে নিচে। তো আমি ওই সেলফ অ্যাঙ্কারেই নামছিলাম, তাতে আমার গতি আমি রোধ করতে পারছিলাম না, ক্র্যাম্পন দিয়ে রোধ করে করে নামছিলাম। একটা সময় যখন মিস হচ্ছে তখন রোপের মধ্যেই ঝুলছি। কতক্ষণ বললাম, কতক্ষণ চলেছি, বা এই সময় আমি ইয়েলো ব্যান্ডটাও পেরিয়েছি। এবং এর জন্য আমি মানসিকভাবে প্রস্তুত ছিলাম। আমার রিস্ট তখন ভেঙে গেছে, হাতের কবজি বা হাতের কবজিটা তখন ভাঙা, কারণ ওই রোপে যখন স্লিপ কেটে যখন পড়ে রোপে ঝুলছি, হাতটা রোপের মধ্যে আটকে ছিল। তো এইভাবে প্রস্তুত ছিলাম যে আমার কোমর ভাঙুক বা মাথা ফাটুক, আমাকে নামতেই হবে জেনিভার্স বানাম ইয়েলো ব্যান্ড। এবং একটা যেটা বলছিলাম যে স্নোফল আমাকে অনেকটা সেভ করেছে। স্নোফলের জন্য যেই রক ব্যান্ডের ওপর, যে ইয়েলো ব্যান্ডের ওপর যে স্নোটা পড়েছিল, সেটা আমাকে নামতে সাহায্য করেছে। চলছি, এরপর টেন্ট আমি দেখতে পাচ্ছি যে দূরে, মানে চাঁদের আলোয় দেখা যাচ্ছে দূরে নিচে টেন্ট কতগুলো হলুদ রঙের, একটা টেন্টে আলো জ্বলছে, তাতে আরো পাশের টেন্টগুলো বেশি ভালো বোঝা যাচ্ছে। তখন বুঝলাম আশা হয়তো ওখানে। হচ্ছে রাগ হয়নি, মানে ভীষণ কষ্ট হচ্ছে। যখন টেন্টের কাছাকাছি, তখন আমার পেছন থেকে আমার একজন সুনিতা বইনি বলে ডাকলো। পেছন ফিরে তাকিয়ে দেখছি বিষ্ণু দাই আর লাকপা। আমার প্রথম প্রশ্ন ছিল সুভাষ কোথায়, কারণ আমি সুভাষকে না দেখতে পেয়ে, আর ওদেরকে দেখতে পেয়ে আমি তখন বুঝে গেছি সিচুয়েশনটা কি। তখন বললো সুভাষ তো ইউনিভার্স পার্মে बैठ गया। ও আমাকে প্রশ্ন করলো যে পাশান কোথায়। আমি বললাম ও তো কব মেরে কো ছোড় কে চলে গেল। এরকম একটা সিচুয়েশন যখন ক্যাম্পতে ঢুকলাম, পাশান শুয়ে আছে, খুব কষ্ট হচ্ছে ওকে দেখে। মানে রাগ হয়নি, যে ও তো মানুষ, ওরও হয়তো ভেবেছিল আমিও বসে যাবো, আমিও মারা যাবো, নিজেকে সেভ করার জন্য হয়তো ও আগে চলে এসছে। তো সেই রাত্রে ঘুমিয়ে পড়া, পরের দিন প্রস্তুত হওয়া নিচে নামার জন্য।
কথা হয়েছিল তখন একবার বেস ক্যাম্পের সঙ্গে কথা হয়েছিল যে না, কার সঙ্গে কথা হয়নি। যেটা বলেছিল যে যেটা আমি নিচ থেকে মিংমা তামা যে ব্যালকনিতেই কোথা থেকে ক্যাম্প 2 থেকে এলো, তার মানে চলে গিয়েছিল ক্যাম্প 2 তে সে চলে গেছিল কবে কি জানি না, ব্যালকনিতে সে যায়নি, কিন্তু সে যখন উঠে এলো 23 তারিখ সকালবেলায় ব্যালকনি থেকে, এই ব্যালকনি বলছে ক্যাম্প 2 থেকে উঠে আসছে আমাকে নেওয়ার জন্য। ওখানে একজন শেরপাকে আমি পেয়েছিলাম, অন্য তার নামটা আমি বলতে পারবো না, সে মনে হয় অন্য কোনো এজেন্সির শেরপা। সকালবেলা আবার রেডি হওয়া, তখন বুঝে গেছি যে কি পরিস্থিতি হয়েছে, আমি একমাত্র বেঁচে আছি, তো আর আমি মরব না। এটা আমার ভীষণ কি বলবো, প্রতিজ্ঞা বলো বা দৃঢ়তা বলো বা মনের জোর যাই বলো না কেন, আমি আর মরতে চাই না। তো এরকম একটা সিচুয়েশানে আমাকে যখন আমরা রেডি হয়ে নামছি, আমাকে তখন বলা হয় যে খুব তাড়াতাড়ি ক্র্যাম্পন পয়েন্টে পৌঁছাতে হবে, এবং একটা সময় আমাকে বলা হয় যে উইঞ্চ করা হবে। তো আমি রাজি হয়নি। কে বলেছে এটা উইঞ্চ করা হবে? আমাদের শেরপাড়াই ওরকম কথা বলছিল যে মানে তখন হেলিকপ্টার আসছে সেটা জেনে গেছে। হ্যাঁ, সেটা আমি জেনে গেছি, এবং আমাকে একটা বলা হয় উইঞ্চ। আমি বললাম না, আমি উইঞ্চ হব না, আমার হাত দুটো তখন আর কাজ করছে না। কিন্তু সেই পরিস্থিতি আমার আর কিন্তু বিশ্বাস করার জায়গাটা অনেকটাই কমে গেছে শেরপাদের উপর। ক্যাম্প 3-তে পৌঁছানোর তো রাত্রে পৌঁছে গেলাম আমরা, যেটা 23 তারিখ সকালবেলা। একটু ব্যস্ত ছিল। ক্যাম্প 2 থেকে মিংমা তামাং যে ব্যালকনিতে অবধি যায়ও নেই, সে ক্যাম্প 2 থেকে উঠে আসলো আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। আমাদেরকে মানে আমাকে এরকম আমরা সব টিম নামছি, যেহেতু আমার বললাম ডিসেন্ডারটা হারিয়ে গেছিল, আমি সেলফ অ্যাঙ্কারেই নামছি। আমার সামনে মিংমা, পেছনে বিষ্ণু, এবং পাশাং লাকপা আগেই নেমে গেছে, আগে ওরা নামছে। ব্লু আইজের মধ্যে দিয়ে নামা, ওঠার সময় এই রাস্তাটাকেই দেখেছিলাম ভীষণ বিপদসংকুল, নামাটা এই রাস্তায় ভীষণ ভয়ঙ্কর। এই রাস্তা দিয়ে আমাকে নেমে যেতে হবে, খুব তাড়াতাড়ি টাইমও বেঁধে দিয়েছে যে এই সময়ের মধ্যে নামতে হবে। ক্যাম্প 2-এ অন্তত ক্র্যাম্পন পয়েন্ট হেলিকপ্টার আসছে আমাকে রেস্কিউ করার জন্য। আমি তখন বুঝতে পারছি যে আমার বাড়ির লোকেদের অবস্থা কি, আমার ক্লাইম্বার যারা ওপরে রয়ে গেছে তাদের বাড়ির লোকের অবস্থা কি। এই সময় ভীষণ সতর্কতার সঙ্গে নামা। আমার সামনে মিংমা দাই এবং পেছনে বিষ্ণু, এইভাবে নামতে থাকলাম, এবং আমার হাতে তখন ফার্স্ট বাইট। আমার ওই অবস্থাতেই আমি র্যাপলিং মিনস আমার তো ডিসেন্ডার হারিয়ে গেছে, দু হাতে রোপ জড়িয়ে নামা। যখন বাক্সুন পেরিয়ে আমরা চলে আসলাম নিচের দিকে ক্যাম্পের, মোটামুটি ওটা কি বলবো, একটু ভ্যালি টাইপ, মানে মিংমা তামাং ছিল, পেছনে বিষ্ণু দাই আমাকে একটু তাড়াতাড়ি যাওয়ার জন্য একটা ধাক্কা দেয়। তো আমি পরে জিজ্ঞাসা করে বুঝেছিলাম, বলেছিলাম যে তুমি আমাকে ধাক্কা দিচ্ছ কেন? তখন বললো হেলিকপ্টার চলে আসবে, ওই জন্য তুমি তাড়াতাড়ি চলো। তো আমি বললাম না, ধাক্কা দিও না, আমি আমার রিদমে যাব, হেলিকপ্টার এলে উড়ে যাবে, আমাকে যদি নামতেই হয় আমি তাহলে নিজের পায়েই নামবো বেস ক্যাম্প অব্দি। তাকে বোঝাই যে তুমি আর যেন সেকেন্ড টাইম আমাকে আর ধাক্কা না দেয়। তো আমরা তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। দেখলাম ক্র্যাম্পন পয়েন্টে পৌঁছানোর ওখানেই দেখলাম হেলিকপ্টার আসছে, এবং তাকে সিগন্যাল করা হয় পাশাং তার জ্যাকেট খুলে বা কিছু একটা খুলে, যাতে আমাদেরকে লোকেট করতে পারে। তো ক্র্যাম্পন খোলা হলো, আমি হেলিকপ্টার নামলো, আমি হেলিকপ্টারে উঠলাম, উঠে বেস ক্যাম্পে বুঝতে পেরেছি যে সব জায়গায় খবরটা ছড়িয়ে গেছে। বেস ক্যাম্পে 7 সামিটের কাছে যে হেলিপ্যাড ছিল সেখানে আমাকে নামানো হলো। আমি দেখলাম যে আমার বেস ক্যাম্প ম্যানেজার, যে ওখানে 7 সামিটের যে রেস্কিউ টিমটা ছিল, তারা অনেকেই ওখানে অপেক্ষা করছে। এইচআরের ক্যাম্প সাইটটা একটু দূরে, যেটা আমাদের টেন্টের কাছাকাছি, কিন্তু হেঁটে যাওয়ার মতন ক্ষমতা আমার তখন নেই। আমার আবার হেলিকপ্টারে উঠলাম, হেলিকপ্টারে এসে এইচআরেতে এলাম। এইচআরের সবাই আমাকে খুব সাহায্য করলো, এবং আমার ফার্স্ট এড করে দিল, স্যালাইন দেওয়া, অক্সিজেন দেওয়া, এগুলো ফার্স্ট এড, এবং ড্রেসিং করা, ইঞ্জেকশন দেওয়া ব্যথা কমানোর। লুকলাতে কখন নামেন আপনি?
লোকলাতে এক মনে হয় যা আমার যেখানে আমি ক্যালকুলেশন করছি এইচআরএতে আমার 8 ঘন্টা মতন বা 20 মিনিট মতন সময় লেগেছিলো ফার্স্ট এডে। তো সেখানে আমার মানে আমার ডাংরি খুলে তখন প্যান্ট পরা হয় আর কি, ওই যে ফেদারের শুট খুলে, এবং তখনই আমি জুতোটা খুলি, আমার স্নো বুট যেটা আমার নিজের নর্মাল শুটা পরি, এবং এখান থেকে আবার লুকলায় উড়ে যায়। তখন 12:30 1টা বা 1:30 হবে, আমি ঠিক টাইমটা বলতে পারবো না। প্রথম ফোনে কার সঙ্গে কথা যখন আমি বুঝতে পারলাম যে সুদেব কাঠমান্ডুতে চলে এসছে, একটা ফোন আসে কাঠমান্ডু থেকে এবং আমাকে চায়। তো আমি ফোনে উল্টো দিক থেকে সুদেবের গলা পাই। তখন ও আমাকে জিজ্ঞাসা করেছিল যে কেমন আছো। কাঠমান্ডুতে যখন নামলাম, আমি একটা অ্যাম্বুলেন্স এলো, আমি অ্যাম্বুলেন্সে উঠলাম। অ্যাম্বুলেন্সটা তারপরে আমাদের সব আমার সুদেবকে দেখতে পেলাম, এবং অ্যাম্বুলেন্সে সুদেব এবং দীপঙ্কর দা উঠলো অ্যাম্বুলেন্সে, এবং আমার ভীষণ তখন আমি ক্ষত নিয়ে আছি, মনের ক্ষত, শরীরের ক্ষত। শরীরের থেকেও মনটা এত ভয়ঙ্কর ছিল যে আমার হাতের ব্যথা তখন আমি কোনো ফিল করছি না। বারবার মনে হচ্ছে যে সবাইকে ছেড়ে চলে আসলাম, কাউকে নিয়ে ফিরতে পারলাম না বা একসাথে ফিরতে পারলাম না। তো সুদেব আমাকে বলছিল যে কাঁদছো কেন। তো আমি অনেকবার জিজ্ঞাসা করার পর বললাম যে সবাই একসাথে ফিরতে পারলাম না। তো তারপরে দীপঙ্কর দা আমাকে জিজ্ঞেস করলো যে সাবমিট করেছি কিনা। তাহলে হ্যাঁ আমি করেছি, এবং দীপঙ্কর দা আমাকে অনেকগুলো কোশ্চেন জিজ্ঞাসা করেছিল, সাবমিট কোথায় বা কোন জায়গাটায় আমি গেছি। তো সেই সময় আমি বললাম, আমি সবকটা কোশ্চেনের উত্তরই দিয়েছিলাম, এবং দীপঙ্কর দা বললো যে দ্যাট সাবমিট পয়েন্ট। মানে আমি তো নার্ভিক হসপিটালে ঢুকে গেলাম, ঢুকে গিয়ে আমার অক্সিজেন, স্যালাইন বা ফার্স্ট এড যেগুলো যা দেওয়া করার সব ব্যস্ত হয়ে গেলো আমাকে আমার ট্রিটমেন্ট নিয়ে। ওকে, সেই ট্রিটমেন্ট চলাকালীন কোনো প্রতিনিধি দল মানে গভর্নমেন্টের তরফ থেকে যারা গিয়েছিল তারা দেখা করতে এসেছিল? হ্যাঁ, ওটা প্রতিনিধি দল এসেছিল। মানে আমি 23 তারিখে ভর্তি হই। 23 তারিখ আমাকে এমার্জেন্সি থেকে যখন ওয়ার্ডে দেওয়া হলো, সেদিন আমার যারা বাড়ির লোক তারা গেছিল। পরের দিন 24 তারিখ, তো 24 তারিখ সকালবেলায় সরকারি প্রতিনিধি টিম আমার সঙ্গে দেখা করতে আসে। তারা কি মানে তারা কি জিজ্ঞেস করেছিল আপনাকে? আমরা মেডিকেল হেল্প এছাড়া আর কোনো কিছু কিন্তু আমাকে কোনো প্রশ্ন না, এইসব নিয়ে কোনো কথা বলেনি, বা কি হলো, কেন হলো, কি হলো না হলো না, কোনো কিছু এই ব্যাপার নিয়ে কোনো কথা হয়নি। আচ্ছা, আপনি শেরপাদের দেখতে চেয়েছিলেন ওখানে? হ্যাঁ, আমি একবার শেরপা দেখতে চেয়েছিলাম, মানে কাউকে আমি আমার যারা কারোর সঙ্গে কথা হয়নি, আমার ওভার ফোনে বুদ্ধির সঙ্গে কথা হয়, বেসিক ম্যানেজার, যে আমি বলেছিলাম যে পাশাঙের সঙ্গে আমি কথা বলতে চাই। তো তখন ও আমাকে পাশাঙের নাম্বার বা বললো যে পাশাং নেই, গোরক্ষেপ নেমে গেছে। হ্যাঁ, লোবেনের সঙ্গে আমি কথা বলেছি, কথা বলেছিলাম যে লোবেন আমার সার্টিফিকেটের ব্যাপারটা দেখো, এবং লোবেনকে আমি বলেছিলাম যে যেটা আমি করেছি সেটা আমি মানে বললো হ্যাঁ, যেটা আমি করেছি সেটা তো আমাকে দিতে হবে। আর একটা কথা যেটা যে সেটা আমি কারোর সামনে বলিনি, 24 তারিখ সন্ধ্যাবেলা আমার শরীর ভীষণ খারাপ হয়ে যায়, হার্টবিট নেমে যায় 38-এ, তখন আমাকে আইসিইউতে ভর্তি করা হয়, মানে ট্রান্সফার করা হয়। তো একটা যেটা হচ্ছে, আমার বারবার মনে হচ্ছে কেউ জিজ্ঞাসা করছে না, এত বড় একটা টিম গেছে, মানে সেটা আমার খুব একটা কষ্টের জায়গা ছিল। তো এক সময় আমি লোভেনকে, কেউ ছিল না সেখানে, আমি আমার হাজব্যান্ডকে বলি যে আমি কথা বলতে চাই। তো আমি বলেছিলাম যে ওপরে যেই এত বড় একটা ডিজাস্টার বা এত বড় একটা ঘটনা ঘটে গেল, তুমি কি জানো, মানে এটা তোমার হ্যাঁ কেন হয়েছে বা এর জন্য তুমি দায়ী, এটা আমি এইভাবেই বলেছিলাম। তখন ও বলেছিল যে ওপরে কি হয়েছিল আমি তো বলতে পারবো না, তুমি বললে আমি শুনবো আর কি। আমি তখন বলেছিলাম মিংমা তামাং তোমার ব্যালকনির ওপরেই যায়নি, পরেশদা শেরপা, সেটা ওর কোনো নলেজে ছিল না, আমাকে বলেছিল। একটা সময় যখন আমি পাশাং ছেড়ে চলে গিয়েছিল, সেটা আপনি বলেছিলেন? সেই জায়গাটা আমার বলার, আমি ভেবেছিলাম যে এই জায়গাটা আমি তখনই বলবো যখন আমাকে সবাই জিজ্ঞাসা করবে কেন। সে আশাটা করেছিলাম যে এখান থেকে এরকম একটা হয়তো আমাকে জিজ্ঞাসা করবে, যেহেতু আমি একা বেঁচে আছি। কিন্তু যখন এই প্রশ্নটা ওঠেনি, তখন আমার মনে হয়েছিল বিশেষ করে যে পাশাং, দেখো আমি সারভাইভ করেছি, কিন্তু পরেশদা সারভাইভ করতে পারতো, গৌতমদা পারতো যদি সাপোর্ট পেতো। এবং এর জন্য যে পরেশদার শেরপা ব্যালকনি অবধি পৌঁছায়নি, সেটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট ছিল আর কি। আদার্সদের মানে অন্য আমার যারা সাথী তাদের বডি রিকভারি করার জন্য যে টিমকে পাঠানো হয়,
রেস্কিউ টিমকে পাঠানো হয় গভর্নমেন্টের তরফ থেকে। তো সেইটা কি তখন আপনি ওখানে ছিলেন, মানে হসপিটালে তখন ছিলেন? হ্যাঁ, হসপিটালে ছিলাম। তারা আপনাদের সঙ্গে কোনো কথা বলেছে যে আমি মানে কোথায় কোথায় বডি থাকতে পারে? মধ্যে যখন তারা খোঁজ খবর নেয় আমি কেমন আছি, তখন আমি আগ বাড়িয়ে বা নিজের উদ্যোগ নিয়ে আমি তখন বললাম যে আমি ভালো আছি, কিন্তু যেটা আগ বাড়িয়ে বলেছি যে আমার যারা সাথী বা আমার সঙ্গে যারা ক্লাইম্বিং করছিল বা ছিল, তারা কে কোথায় আছে, কাকে আমি লাস্ট কোথায় দেখেছি, সেটা আমি কিন্তু আগ বাড়িয়ে বলেছিলাম যে আমি লাস্ট কাকে কোথায় ছেড়ে এসেছি। বা না, সুভাষকে, যেটা আমি বলেছিলাম যে সুভাষকে আমি দেখিনি, কিন্তু আমাকে বিষ্ণুদাই বলেছিল সুভাষ জেনিভার স্পাতে बैठ गया, এই ভাষাটাই বলেছিলাম যে ও তো জেনিভার স্পা মে बैठ गया। তো সেই জায়গা থেকেই আমি বললাম যে এখানে এখানে ওদেরকে আমি জানি বা দুজনকে দেখেছে আর একজনের শুনেছি। ওখানে কোনো সিনিয়র মাউন্টেনিয়ার আপনার কাছে এসে জানতে চেয়েছে কিভাবে কি হয়েছে? না, সেটা কেউ আমাকে জিজ্ঞাসা করেনি। এখানে আসার পরে আপনাকে কেউ জিজ্ঞেস করেছে যে কিভাবে আপনার সঙ্গে কি হয়েছে অ্যাপার্ট ফ্রম দ্যাট সামিট ইভেন্ট? না, কেউ কোনো জিজ্ঞাসা করেনি। সেটাই আমার কি বলবো, আমার কষ্টের, যে সবচেয়ে সামিটের থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে তিনজনের জীবন। মানে সেই জায়গাটা কেউ জিজ্ঞাসাও করলো না, কেউ এনকোয়ারি করলো না, বা কেউ একটা মিনিমাম। আপনার আর কিছু মানে বলার আছে এই ইভেন্টে, যেগুলো এমন কিছু জিনিস যেটা জিজ্ঞেস করা হয়নি? আপাতত মনে পড়ছে না। আপনি আপনার যে মেডিকেল এক্সপেন্ডিচার সেটা কি গভর্নমেন্টই? হ্যাঁ, গভর্নমেন্টের তরফ থেকে ভীষণ সহযোগিতা আমরা পাই। বিশেষ করে ক্যাম্প 2 থেকে যে হেলিকপ্টার রেস্কিউ করে কাঠমান্ডু আনা এবং কাঠমান্ডু নর্দিক হসপিটালে যে ভর্তি থাকা, তার যে খরচ সবটাই সরকার বহন করেছে, এবং আপনিও মানে কলকাতা ফিরে আসা অবধি। সামিটের জন্য আপনার সঙ্গে আপনি যখন ওখানে ছিলেন তখন নেপাল ট্যুরিজমের লোকের সঙ্গে আপনার কথা হয়? কার সঙ্গে কথা হয়নি। আমি বারংবার আমার এজেন্সিকে বলেছি যে তুমি এটাকে, আমার যেহেতু এই অবস্থা, আমার কতদিন ট্রিটমেন্ট লাগবে, এবং আমি নেমেই বলেছিলাম যে আমার ক্যামেরা, যেটা আমি বলতে ভুলে গেছি যে আমার ক্যামেরা হারিয়ে গেছিলো, ক্যামেরা আমি খুঁজে পাইনি। তো সেটা একটা আমি জানি খুব বড় একটা সাবজেক্ট, কিন্তু তারপরেও অনেক কিছুতে ভ্যারি করে সার্টিফিকেট। তো তা আমি বারংবার বলেছিলাম যে তোমরা কথা বলো এবং আমাকে ফিডব্যাক দাও। আমি অ্যাজ এ ক্লায়েন্ট বা তোমার ক্লায়েন্ট এজেন্সি, তার একটা দায়বদ্ধতা থাকে কি করছে না করছে আমাকে জানানোর, বা আমার এটা আমার অধিকার জানা। এই যে নেপাল ট্যুরিজমের সঙ্গে, নেপাল ট্যুরিজম যখন সার্টিফিকেট ইস্যু করলো না, বা রাদার আপনাকে ওই লিস্টে ফেললো যে যারা যারা সাবমিট করেন, তো সেই লিস্টে কোন বেসিসে এটা হলো বলে আপনার মনে হয়? মানে এটা কোনো কিছুই মানে সেটা কি মানে লোবেন যে সেই কি ওখানে গিয়ে কথাবার্তা বলে? ব্যাপারটা কি হয়েছে, আমাদের ধোঁয়াশার মধ্যে রাখা হয়েছিল। আমরা বারবার, আমি তো আর কোথাও মানে এদের সঙ্গে কথা বলতে পারিনি। আমি লোবেনের সঙ্গে, ওয়াংচুর সঙ্গে কথা বলেছিলাম যে আমি যেটা করেছি আমার সেই স্বীকৃতি চাই, এবং সেটা বারংবার বলা হয়েছিল যে ওরা বলেছিল, আশ্বস্ত করেছিল হ্যাঁ আমরা দেখছি, এবং আমার হাজব্যান্ডও আদার্স যারা এখানকার প্রতিনিধি টিম দল গেছিল তাদেরকেও বলে আসে। কারণ আমার তখন আমার এবং শারীরিক কন্ডিশন যা আমার বাড়ির লোকের মানে আমার হাজব্যান্ডের প্রথম টার্গেট ছিল আমাকে বেস্ট ট্রিটমেন্ট দেওয়া, যার জন্য আমরা কি হচ্ছে খুব তাড়াতাড়ি কলকাতায় ফিরে আসি ট্রিটমেন্ট পাওয়ার জন্য। এবং আমাদের মানে অজান্তেই, আমাদেরকে না জানিয়ে, যেটা হচ্ছে এরকম একটা যেখানে সেন্সিটিভ ম্যাটার, যে ক্যামেরা নেই, সেখানে আমি কথা বলবো, আমার শেরপা কথা বলবে, আর আমার লিয়াজ অফিসার কথা বলবে, সেখানে আমাকে না জানিয়ে এটা কিভাবে করলো আমি বলতে পারবো না। কিন্তু পরে আমি যেটুখানি শুনেছি যে অনেকেই ছিল সেখানে, তারা আমার ফাইল ক্লোজ করে এসছে, আমাকে আমার এজেন্সি কিন্তু বলেনি। এবং আমার সবচাইতে কষ্ট লেগেছিল যে যখন এটা সোশ্যাল মিডিয়ায় ব্যাপারটা দেখি, নো সামিট সার্টিফিকেট, তার আগে আমি আশা করেছিলাম যে আমার এজেন্সি আমাকে এটা জানাবে, তার এটা দায়বদ্ধতা, কারণ তাকে আমি পে করেছি। এইভাবে বলি আমি তার ক্লায়েন্ট, আমি তার ক্লাইম্বার, তাকে আমি পুরো দায়িত্ব দিই, কারণ সবাই জানে আমার সিচুয়েশনটা কি। সেখানে তার উপর বিশ্বাস করা বা এটা তার কাজই, তো আমাকে অন্তত তার জানানো উচিত ছিল যে এইটা হয়েছে। আমাকে কেন হয়নি সেটা, হ্যাঁ সেটা না জানিয়েই, মানে সেটা আমি জানতে পারিনি, অথচ সোশ্যাল মিডিয়ায় নো সামিট সার্টিফিকেট দেখাচ্ছে, এটা আমার কাছে খুব দুঃখজনক। আর আপনি তো এখন অনেকটা সুস্থ হয়ে উঠেছেন, এখন কি আপনি নেপাল ট্যুরিজমের সঙ্গে আবার কথা বলতে চান? হ্যাঁ, অবশ্যই কথা বলবো, কারণ যেটা করে এসছে সেটা ঠিক না, আবার বা যেটা ঠিক সেটা হওয়াই উচিত।
মানে আপনি এই যে গভর্নমেন্ট আপনাকে এত হেল্প করেছে, আপনার পুরো মেডিকেল এক্সপেন্ডিচার প্লাস আপনাকে ওখান থেকে রেস্কিউ করে নিয়ে আসা, সমস্ত কিছু দায়িত্ব নিয়েছে, তাদেরকে আপনি বলেছেন যে এটা নিয়ে কোনো স্পেশাল উদ্যোগ নেওয়া হোক বা কিছু, যে সার্টিফিকেটের অ্যাকচুয়ালি কি হলো সেটা নিয়ে? না, এটা নিয়ে আমি আলোচনা করেছিলাম যে আমি জানি না আমার এজেন্সি কি করেছে। তো আমি এজেন্সিকে আমি বলছি যে আমি এখান থেকে লোভেনকে ফোন করি যে তুমি, আমি বলছি এই এখানকার গভর্নমেন্টের সঙ্গে কোনো গভর্নমেন্টের সঙ্গে ডাইরেক্ট কারোর কথা হয়নি, কারণ ওখানে যিনি গেছিলেন প্রিন্সিপাল সেক্রেটারি তার সঙ্গে আমাদের কোনো কথা হয়নি। আমি যখন লোভেনকে জানলাম যে তুমি ভার্বালি বলেছো আমাকে, এইগুলো আমাদেরকে অ্যাভয়েড করা হয়েছে, কি করেছে না করেছে আমাদের জানানো হয়নি। পরে তার প্রত্যেকটা মুহূর্ত আমরা সেটা বুঝতে পেরেছি যখন আমাদের আশ্বস্ত করা হয়েছে হ্যাঁ হয়ে যাবে, চিন্তা করো না। তো সেরকম একটা সিচুয়েশনে লোভেনকে যখন জিজ্ঞাসা করি বা মেল করি যে তুমি ভার্বালি বলেছো ট্যুরিজমকে না লিখিত দিয়েছো, তখন ও বলেছিল ভার্বালি। সেই কথা শুনে আমি উজ্জ্বল রায়কে ফোন করি, যে এখানকার যে অ্যাডভাইজার। তখন উনি বলেন না, ও তো লিখিত দিয়েছিল, না হলে আমাদের সামনেই তো সব ফাইল। ও তো মানে উজ্জ্বল রায়। তখন আমি ফোন করেছিলাম উজ্জ্বল দাকে। কে লিখিত দিয়েছে? লোভেন লিখিত দিয়েছে, যার জন্য উজ্জ্বল দাদের সামনে ট্যুরিজম ফাইল ক্লোজ করেছে। 24 তারিখ আমি ফোন করি বেস ক্যাম্পে, কথা বলতে চাই আমার শেরপাদের সঙ্গে, কারণ তারা কিভাবে আছে, কি অবস্থায় আছে সেটা একটা জানার আমার খুব আগ্রহ ছিল। এবং তখন আমি আমার কাছে ফোন বলতে বেস ক্যাম্প ম্যানেজার বুদ্ধিদায়ের ফোন নাম্বারটাই ছিল। তো যখন বুদ্ধিদায়কে ফোন করলাম যে সবাই ঠিক আছে কিনা, হ্যাঁ আছে, এবং আমি বারবার পাশানকে চাইছিলাম, তখন বললো না পাশান বেরিয়ে গেছে গোরক্ষেপের দিকে এবং ওর নাম্বার নেই। তখন আমি আমার বিষ্ণু দাই যে আমার সঙ্গে ছিল আর কি সামিট অবধি, বিষ্ণু দায়ের সঙ্গে আমি কথা বলি। বিষ্ণু দাইকে জিজ্ঞাসা করি যে কি বিষ্ণু দাই, আমাদের তো সামিট হয়েছে। বিষ্ণু দাই বললো হ্যাঁ হয়েছে, কিন্তু আমাদের তো ফটো নেই। এই যখন বললাম না ঠিক আছে ফটো নেই, ফটো কিন্তু তুমি আছো আমি আছি, তারপরে তারা বললেই তো ব্যাপারটা ফটো নাই থাকতে পারে, যে কারো ক্যামেরা আমার নাই হারিয়ে গেছে, কারো তো ব্যাটারি খারাপ হয়ে যায়, মানে ব্যাটারি চার্জ থাকে না, যখন এরকম বললো আর কি। এই অবধি কথা হয়েছিল। তারপরে যখন এরকম একটা পরিস্থিতি চলছে, আমি কাঠমান্ডু থেকে বাড়ি এলাম। বাড়ি আসার পর আমি লোভেনকে ফোন করি কাঠমান্ডুতে, যে লোভেন যে মানে যখন মিডিয়া বা সব কিছু মিলে এরকম একটা পরিস্থিতি চলছে, তখন लोबेन के फ़ोन करी जे जान बोली जे लोबेन जी हमको क्या बोलना चाहिए था मीडिया के सामने, क्या हम सबमिट नहीं किया? তখন কিন্তু লোবেন আমাকে ইনস্ট্যান্ট উত্তর দেয়, না না हमको पता है आप कर लिया। আমরা এই এজেন্সির সঙ্গে 2014-তে প্রথম শুরু করি আমাদের এভারেস্ট অভিযান। সেবার শেরপা 16 জন শেরপা খম্বুয়াইস ফলে মারা যাওয়ার জন্য আমাদের এক্সপিডিশন পোস্টপন করে। আমরা নেপাল ছাড়ার আগেই, মানে কাঠমান্ডু ছাড়ার আগেই লোবেনের কাছে শেরপা বোনাসটা রেখে যায় $1000 করে, এবং সেটা 15 সালেও আমরা নিই না যে না ঠিক আছে আমরা তো এক্সপিডিশনে আসবো। সে অনুযায়ী $1000 কিন্তু আমাদের লোবেনের কাছে শেরপা বোনাস যেটা, সেটা কিন্তু লোবেনের কাছেই রাখা ছিল। আর একটা জিনিস যেটা 16 তারিখ আমরা যখন 16ই মে 2016 সেদিন মানে 17ই মে আমরা রওনা দিয়েছিলাম ফাইনাল পুশ আপে। 16 তারিখ সকালবেলায় দেখি যে আমাদের বেস ক্যাম্প থেকে বুদ্ধি দাই বেস ক্যাম্প ম্যানেজার অনেক অক্সিজেন নিয়ে নিচের দিকে নেমে যাচ্ছে। তো তখন আমি চেস করি যে তুমি অক্সিজেন, আমাদের অক্সিজেন ওপরে আছে তো, কারণ মিনিমাম আমার 5টা যে অক্সিজেন, তারপরেও আমরা কিন্তু বারবার বলতে থাকি যে আমরা এক্সট্রা অক্সিজেন তুমি কিন্তু আমাদের দেবে, এবং সেই অনুযায়ী মানে যাতে জানি বেস ক্যাম্পে বা যত ওপরের দিকে যাব সিলিন্ডারের দাম সেভাবে বাড়তে থাকে। তো আমরা সেভাবে বিশেষ করে আমি সেরকম একটা প্রস্তুতি নিয়েই গেছিলাম যাতে আমার এক্সট্রা অক্সিজেন লাগলে আমি সেটা কিনতে পারি। তো যখন দেখলাম যে ওরকম অক্সিজেন গোরক্ষেপের দিকে নিয়ে চলে যাচ্ছে, যখন জিজ্ঞাসা করলাম যে তুমি অক্সিজেন নিয়ে কোথায় যাচ্ছ, তখন বললো যে ওই এজেন্সিরই K2 এক্সপিডিশন আছে, সেই K2 এক্সপিডিশনের জন্য অক্সিজেন নিচে যাচ্ছে। একটা কথা জিজ্ঞেস করবো? বলো। মানে আপনার অ্যাপারেন্টলি যা শুনে মনে হলো তাতে করে মানে এজেন্সি যা অ্যাকচুয়ালি দায়িত্ব পালন করার কথা ছিল, মানে তো শুনে তাই মনে হচ্ছে যে মোটেও করেনি। কখনো এই ব্যাপারটা নিয়ে কখনো নেপাল ট্যুরিজমের কাছে অভিযোগ করেছেন? অভিযোগ করিনি, অভিযোগ করার মতন আমি এখনও মানে সুযোগই পাইনি। এসে আমি ট্রিটমেন্ট নিয়ে ব্যস্ত হয়ে যাই। কিন্তু আমার মনে হয় ক্লাইম্বারদের সেফটির জন্য
এগুলো অবশ্যই ট্যুরিজমকে জানানো উচিত, যাতে আমার যারা এখন মানে অবশ্যই আমি জানাবো, মানে আমার ইচ্ছা আমি জানাবো, কারণ সামান্য ভুলই বলি, কারণ জানি না এখানে সবটাই ভুলও হতে পারে, বা পাহাড়ের মতনই না, কারণ তাকে বোঝা খুব মুশকিল কার কখন বিপদ আসবে। কিন্তু যেটা হচ্ছে যেটাকে আমরা অ্যাভয়েড করতে পারি এই বিপদটাকে, সেটা যদি সঠিকভাবে পালন করা হয়, এটা আমরা কিন্তু এই বিপদটাকে অ্যাভয়েড করতে পারি। তো তার জন্য আমার মনে হয় যে সবাই জানে না ব্যাপারটা কি হয়েছিল, আমরা নিজেদের মতন ভেবে অনেক কিছু বলে ফেলছি বা লিখে ফেলছি, সেটা ঠিক না। মানে আমার সঙ্গে যেটা ঘটেছে সেটা কি সুবিধা কি অসুবিধা এগুলো অবশ্যই ট্যুরিজমের জানা উচিত। আমার পাহাড়ে যাওয়া একদম নিজের থেকে, মানে নিজের তাগিদের জন্যে, এর জন্য আমার ফ্যামিলি আমাকে ভীষণ সাপোর্ট করে। পাহাড় যাই, পাহাড় আমার অক্সিজেন, ওখান থেকে অক্সিজেন পাই, পাহাড় থেকে অনেক কিছু শিখতে। আমার সামিট সার্টিফিকেট এর থেকেও বেশি মূল্যবান আমার কাছে আমার 3 জন সাথীর জীবন, যারা একসঙ্গে আমরা বেস ক্যাম্প থেকে শুরু করে অনেক দিন একসঙ্গে কাটিয়েছি। তাদের মৃত্যু আমার কাছে ভীষণ বেদনাদায়ক। যতবার একা থাকি, বাড়িতে চিন্তা করি, ততবারই আমার গলা বুঝে আসে তাদের কথা ভেবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আপনি এতক্ষণ সময় দিলেন এবং পুরো ব্যাপারটা আমরা জানতে পারলাম আপনার মুখ থেকে। থ্যাংক ইউ।